আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ট্যাক্সোনমির অ্যাকচুয়ালি সেকেন্ড পার্ট, এবং আজকে যে জিনিসটা নিয়ে মেনলি আমরা পড়ছি সেটা হচ্ছে সিস্টেম্যাটিক্স। সিস্টেম্যাটিক্স কথাটার অ্যাকচুয়ালি অর্থ যেটা সেটা হচ্ছে সিস্টেমা থেকে এসছে, যে সিস্টেমা কথাটার অর্থ হচ্ছে টুগেদার। অর্থাৎ সিস্টেম্যাটিক্সে আমরা আগে পড়েছিলাম যে সিস্টেম্যাটিক্স বলতে বোঝানো হয় যখনই ট্যাক্সোনমি করা হয়, ট্যাক্সোনমি করলেই দেখা যায় যে ক্লোজলি রিলেটেড স্পিসিসগুলো একসাথে চলে আসে, আর যাদের মধ্যে ইন্টার রিলেশনশিপ কম তারা আলাদা আলাদা গ্রুপে তারা ভাগ হয়ে যায়। এবং সিস্টেম্যাটিক্স হচ্ছে যখন আমরা সেই সমস্ত যে ক্লাসিফাইড হওয়া জীবগুলোকে বা অর্গানিজমগুলোকে যখন একটার সাথে একটার কোরিলেশন করি, তখনই সেই ঘটনাটাকেই বলা হয় যেটা সেটা হচ্ছে সিস্টেম্যাটিক্স। এবং সিস্টেম্যাটিক্সের কনসেপ্টটা সবার প্রথম যে ইন্ট্রোডিউস করে সেটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, তার জন্যই তাকেও অ্যাকচুয়ালি ফাদার অফ সিস্টেম্যাটিক্স বলা হয়। এবার সিস্টেম্যাটিক্স কোথায় কোথায় কাজে লাগে সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি স্টাডির জন্য সেটা প্রয়োজন লাগে। সেকেন্ড হচ্ছে ক্লাসিফিকেশানের সিগনিফিকেন্স বা ক্লাসিফিকেশানের গুরুত্ব হিসেবে খুব ইম্পর্টেন্ট এটা। অন্যদিকে আইডেন্টিফিকেশানের জন্য, বিভিন্ন জীবকে চেনার জন্য। তার সাথে সাথে জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন, যে অ্যাকচুয়ালি পরিবেশের মধ্যে সব অ্যানিম্যালকে তো আর সব জায়গায় খুঁজে পাওয়া যায় না, কোনো অ্যানিম্যালকে স্পেসিফিক কোনো একটা জিওগ্রাফিক্যাল রিজিয়নেই খুঁজে পাওয়া যায়। তাহলে তার এই জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশনের পেছনে কারণ কি সেটা জানার জন্য অ্যাকচুয়ালি কিন্তু এই কোরিলেশন করা খুব দরকার। প্লাস হচ্ছে ফাইলোজেনি, কার থেকে কে সৃষ্টি হয়েছে, কার থেকে কে তৈরি হয়েছে সেটা বোঝার জন্য। ইন্টার রিলেশনশিপ, বিভিন্ন স্পিসিসের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক সেটা বোঝার জন্য প্রয়োজন হয়। এবং এটা ছাড়াও ট্যাক্সোনমিক যে রিসার্চ ওয়ার্ক বাকি যেগুলো রয়েছে সেই কাজগুলো সমস্ত করার জন্য সিস্টেম্যাটিক্স খুব ইম্পর্ট্যান্ট। তো সিস্টেম্যাটিক্সেরও একটা পুরনো কনসেপ্ট আছে, একটা নতুন কনসেপ্ট আছে, অর্থাৎ ইন্টার রিলেশনশিপ, একটা অর্গানিজমের সাথে একটা অর্গানিজমের ইন্টার রিলেশনশিপ, যে কার থেকে কে তৈরি হয়েছে তার একটা ওল্ড কনসেপ্ট ছিল, এখন একটা নিউ কনসেপ্ট আছে। ওল্ড কনসেপ্টটা গোটাটাই দাঁড়িয়ে আছে মরফোলজির ওপর, অর্থাৎ আগেকার দিনে যখন এরকম একটা গ্রুপের সাথে আর একটা গ্রুপকে কম্পেয়ার করা হতো, যে অ্যাম্ফিবিয়ার সাথে রেপটাইলস বা অ্যাভিস বা ম্যামেলসে যখন কম্প্যারিজন করা হতো, তখন ওল্ড কনসেপ্টে শুধু মরফোলজিক্যাল মানে বাহ্যিক গঠন নিয়ে আলোচনা করা হতো। মানে ক্যারোলাস লিনিয়াস যেহেতু শুধু আউটার স্ট্রাকচার নিয়ে কথা বলেছিলেন, কারণ আমরা জানি যে তার ক্লাসিফিকেশান ছিল আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশান বা যেটাকে বলা হতো কৃত্রিম শ্রেণীবিন্যাস। কিন্তু মডার্ন কনসেপ্টটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কারণ মরফোলজি দিয়ে শুধু কম্পেয়ার করলে সবসময় সব প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব হয় না। তো বর্তমানে যেটা নিউ কনসেপ্ট, যেটা সেখানকার মধ্যে অ্যানাটমি নিয়ে আলোচনা করা হয়, আভ্যন্তরীণ গঠন, সাইটোলজি, সেলুলার স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হয়, কম্পেয়ার করা হয়। অন্যদিকে ফিজিওলজি, শারীরবৃত্তীয় কার্যকলাপ যেগুলো রয়েছে, যে ফটোসিনথেসিস, রেসপিরেশন, এই সমস্ত প্রসেসগুলো নিয়ে। জেনেটিক, ডিএনএ স্ট্রাকচার কম্প্যারিজন করে। বায়োকেমিস্ট্রি, অ্যাকচুয়ালি প্রত্যেকটা অর্গ্যানিজমের সেলের ভেতরে যে কেমিক্যাল কম্পোনেন্টসগুলো রয়েছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, নিউক্লিক অ্যাসিড, সেগুলো সমস্ত। এটা ছাড়াও ইকোসিস্টেম, যে কোনো একটা এনভায়রনমেন্টে যে অর্গানিজমগুলো রয়েছে তারা যে একে অপরের সাথে যে ইন্টার রিলেশনশিপে রয়েছে সেগুলোকেও কম্প্যারিজনের মধ্যে আনা হয়। এবং তার সাথে সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে বিহেভিয়ার, অর্থাৎ আচার আচরণ। তো এই সব কটাকেই কিন্তু ইনক্লুড করে বর্তমানে সিস্টেম্যাটিক্স, অর্থাৎ প্রত্যেকটা যে গ্রুপ রয়েছে তাদের ইন্টার রিলেশনশিপটাকে স্টাডি করা হয়। তো এগুলো সমস্তই হচ্ছে যেটা সেটা হচ্ছে নিউ কনসেপ্ট। অবশ্যই দেখা যায় যে নিউ কনসেপ্ট যেটা সেটা অনেক বেশি অ্যাকিউরেট হয় এবং সেখানে ভুলের পরিমাণ অনেকটা কম হয়। এবার যখনই এই সিস্টেম্যাটিক্সের কাজ করা হয়, ইন্টার রিলেশনশিপের কাজ করা হয়, তখন দেখা যায় যে আরেকটা কনসেপ্ট এখানে চলে আসে, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় হায়ারার্কি, বা অনেক ক্ষেত্রে এটাকে আরও ভালোভাবে বলা হয় যেটা সেটা হচ্ছে ট্যাক্সোনমিক হায়ারার্কি। হায়ারার্কি কথাটার অর্থ হচ্ছে যেটা সেটা হচ্ছে যে নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে বা নির্দিষ্ট কোনো ক্যারেক্টারের রেসপেক্টে পরপর একটা নির্দিষ্ট ধাপে সেটাকে সাজানো, সেই জিনিসটাকেই বলা হয় যেটা সেটা হচ্ছে হায়ারার্কি। এবার ট্যাক্সোনমিক হায়ারার্কি বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয় সেটা হচ্ছে, আমরা জানি যে ডাইকোটোমাস কী সম্পর্কে যখন আমরা পড়েছিলাম, যে কোনো অ্যাকচুয়ালি গ্রুপ যখন আমরা অ্যানিম্যাল গ্রুপকে নিয়ে কাজ করি তখন বিভিন্ন ক্যারেক্টার রেসপেক্টে তাদেরকে ক্লাসিফাই করা হয়। যেমন দেখো ভার্টিব্রেট যে গ্রুপটা রয়েছে, অর্থাৎ যারা অ্যাকচুয়ালি যাদের মধ্যে ভার্টিব্রাল কলাম আছে তাদেরকে দেখো এখানে একটা কোশ্চেন করা হচ্ছে যে এদের বডির মধ্যে, ভার্টিব্রেটসের
বডির মধ্যে যাদের অ্যাকচুয়ালি ভার্টিব্রাল কলাম আছে বা মেরুদণ্ড আছে বা পিঠের কাছে একটা শক্ত হাড় সেখানেতে রয়েছে, তো সেই জায়গাতে সেখানে তাকে কোশ্চেন করা হচ্ছে যে তাদের দেহের মধ্যেতে ফাড় আছে কি না। এবার যাদের আছে তারা ম্যামেলস, যাদের নেই তারা অন্য একটা গ্রুপ তৈরি করলো। এবার যাদের নেই তা সেখানে কোশ্চেন করা হচ্ছে যে এদের কি ফেদার্স আছে। যদি ফেদার্স থাকে তাহলে দেখো হ্যাঁ ফেদার্স আছে, তারা এই গ্রুপটার মধ্যে চলে এলো। যাদের ফেদার্স নেই তারা এই দিকেতে চলে এলো। এবার জিজ্ঞেস করা হচ্ছে ডাজ ইট হ্যাভ ড্রাই স্কিন, তাদের কি শুকনো ত্বক, মানে তাদের স্কিনটা কি শুকনো। তো যারা ইয়েস তারা এদিকে চলে এলো, দেখো সেই গ্রুপটার মধ্যে চলে আসছে যেটা, সেটা হচ্ছে রেপটাইলস। আর যাদের নো তারা এইদিকে। এবার বলছে ডাজ ইট হ্যাভ স্কেলস, এদের মধ্যে আঁশ আছে কি। যদি ইয়েস হয় তাহলে এদিকে চলে এলো, যদি না থাকে তাহলে এদিকে চলে এলো। তাহলে দেখো ঠিক সেরকমভাবেই যে প্রত্যেকটা ট্যাক্সোনমিক কি ইউজ করে দেখো সেখানে তো একটা ক্লাসিফাই করা হয়েছে, এবং ক্লাসিফিকেশানে যখন এই ডিস্ট্রিবিউশনটা হয়েছে খুব ভালো করে দেখলেই বুঝতে পারছো যে ভার্টিব্রেট ক্লাসিফিকেশানটা পুরোটাই কিন্তু এই কোশ্চেনিংয়ের থ্রু দিয়ে হয়ে গেছে। এবং এখানে দেখো যে ফিশ, ম্যামেলস, এখানে ফিশ, এখানে অ্যাম্ফিবিয়া, তারপর রেপটিলিয়া, তারপর অ্যাভিস, তারপরে ম্যামেলস, মানে একদম ফিশ থেকে ম্যামেলস পর্যন্ত সমস্ত গ্রুপটাকে দেখো এখানে ভাগ করা হয়েছে। এবং সেই জন্যই বলেছিলাম যত কোশ্চেন ভালো হবে, যত কোশ্চেন অ্যাকিউরেট হবে, যত ট্যাক্সোনমি কি ভালো হবে, তত কিন্তু ক্লাসিফিকেশানটা আরও বেশি অ্যাকিউরেট হবে। এবং এখানেও দেখো ঠিক তাই করেছে যে একদম এখন যে রেসপেক্টে অ্যাকচুয়ালি ক্লাসিফিকেশান করা হয়, তো সেখানকার যে ট্যাক্সোনমি কিগুলোকে ইউজ করা হচ্ছে সেই ট্যাক্সোনমিক কি যত অ্যাকিউরেট হবে, যেমন দেখো এই ট্যাক্সোনমিক কিটা অনেকটা অ্যাকিউরেট, যার জন্য প্রত্যেকটা মানে ভার্টিব্রেটসের মধ্যে যে 5টা অ্যাকচুয়ালি ক্লাস আছে সেই 5টা ক্লাসকেই দেখো এখানেতে পুরোপুরি গ্রুপ করা সম্ভব হয়েছে। এবার এখানের এই কোশ্চেনগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে ট্যাক্সোনমিক কি। এবার প্রত্যেকটা ট্যাক্সোনমিক কি এর রেসপেক্টে দেখো যেহেতু এটা ডাইকোটোমাস কি, তার দুটো করে দেখো পোর্শন রয়েছে, একটা ইয়েস একটা নো। এবার এই এক একটা যে দিক রয়েছে এক একটা পোর্শনকে, অর্থাৎ ইয়েস বা শুধু নো, এইগুলোকে এক একটাকে বলা হয় যেটা, সেটা হচ্ছে লিড। ঠিক আছে, তো আমার প্রত্যেকটা কোশ্চেনের রেসপেক্টে দুটো করে লিড আছে, তো সেই জন্য এটাকে বলে ডাইকোটোমাস কি। আর এই দুটো লিডকে একসাথে বলে যেটা, সেটা হচ্ছে কাপলেট। অর্থাৎ প্রত্যেকটা ট্যাক্সোনমিক কি এর রেসপেক্টে অ্যাকচুয়ালি দুটো করে লিড আছে, এবং যেহেতু দুটো করে লিড আছে সেই জন্যই এটাকে বলা হয় ডাইকোটোমাস কি। এবং দুটো লিডকে একসাথে বলা হয় যেটা, সেটা হচ্ছে কাপলেট। কারণ এরা একে অপরের দেখো পুরোপুরি বিপরীত, একদিকে ইয়েস একদিকে নো, তার মানে পুরোপুরি দেখো এরা কিন্তু রিভার্স অ্যাকচুয়ালি কাজ করছে। এবার অনেক সময় দেখা যায় যে এইভাবে পেজের মধ্যেতে এরকমভাবে ট্যাক্সোনমিক ট্রিটা প্রিপেয়ার না করে সেটা অনেক সময় এরকম ছোট ছোট কার্ডের মতো সিস্টেম একটা সময় ছিল, যে যেখানেতে কারণ ওই রকম টাইপের যদি ট্যাক্সোনমিক ট্রি তৈরি করা হয় তাহলে সেটার আকার অনেক বড় হবে, সেটা ক্যারি করা খুব মুশকিল। তো সেই কারণে অ্যাকচুয়ালি একটা সিস্টেম ছিল যেখানে কিগুলো অ্যাকচুয়ালি এরকম ছোট ছোট পেজের মধ্যেতে লেখা থাকতো। তো সেই ধরনের যে কার্ড সিস্টেম ছিল সেগুলোকে বলা হতো পাঞ্চ কার্ড কি। তো যখনই এইরকম টাইপের ডাইকোটোমাস কিটা এরকম কার্ড ফর্মেতে থাকতো তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হতো যেটা, সেটা হচ্ছে পাঞ্চ কার্ড কি। কিন্তু এখন আর এই পাঞ্চ কার্ড কি সিস্টেমে থাকে না, সেটা অন্য রকমভাবে রিপ্রেজেন্ট করা হয়, সেটা আমরা একটু বাদেই দেখো পড়বো। এবার যখনই আমরা এই ক্লাসিফিকেশান পড়তে যাই সেখানে দুটো কনসেপ্ট আছে, একটা হচ্ছে ক্যাটেগরি, একটা হচ্ছে ট্যাক্সন। আমরা একটু দেখার চেষ্টা করি যে ক্যাটেগরি আর ট্যাক্সন বলতে এক্স্যাক্টলি কী বোঝানো হয়। সেটা হচ্ছে দেখো এই যে অ্যানিমেলিয়া যে গ্রুপটা রয়েছে, অর্থাৎ প্রাণী যেটা রয়েছে তাকে দেখো আমরা ভাগ করছি সবার প্রথম দুটো ভাগেতে, একটা রয়েছে প্রোটোজোয়া, একটা হচ্ছে মেটাজোয়া। এখানে যেটা বলা হচ্ছে যে অ্যানিমেলিয়া গ্রুপটাকে প্রথমেই কোশ্চেন করা হচ্ছে যেটা, সেটা হচ্ছে নাম্বার অফ সেলস। ঠিক আছে, এবার দেখো এখানে যদি আমি প্রশ্ন করি যে ইউনিসেলুলার, ঠিক আছে, যদি ইয়েস হয় তাহলে ইউনিসেলুলার যারা এককোষী যারা তারা হচ্ছে প্রোটোজোয়া, আর নো যেটা হবে সেটা হচ্ছে মেটাজোয়া। মেটাজোয়ারা সবাই হচ্ছে যেটা, সেটা হচ্ছে মাল্টিসেলুলার। তাহলে দেখো অ্যানিমেলিয়া গ্রুপটাকে সবার প্রথম ভাগ করা হয়েছে দুটো গ্রুপে, একটা হচ্ছে প্রোটোজোয়া, একটা হচ্ছে মেটাজোয়া। এটা হচ্ছে ইউনিসেলুলার, এটা হচ্ছে মাল্টিসেলুলার। এবার দেখো মেটাজোয়া যে গ্রুপটা রয়েছে তাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে।
দেখো মেটাজোয়া গ্রুপটার একদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা এইগুলো একটা সাইডেতে চলে আসে, আর অন্যদিকে দেখো কর্ডাটা এই গ্রুপটা আসে। মানে হচ্ছে সোজা কথা হচ্ছে নন কর্ডেট যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেই গ্রুপটা একটা সাইডে, আর এইদিকে হচ্ছে কর্ডেট। তার মানে এখানেতে মেটাজোয়াতে একটা কোশ্চেন অ্যাকচুয়ালি করা হয়, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি যেটা মানে নোটোকর্ড যে স্ট্রাকচার, সেই নোটোকর্ড স্ট্রাকচার এদের মধ্যে আছে কি নেই। যদি নোটোকর্ড স্ট্রাকচার থাকে তাহলে তারা হচ্ছে অ্যাকচুয়ালি কর্ডেট, ইএস হচ্ছে এদিকে। আর যাদের ক্ষেত্রে নোটোকর্ড স্ট্রাকচার থাকছে না, মানে যেখান থেকে ভার্টিব্রাল কলাম তৈরি হয় পরে, সেইটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে নন কর্ডেট। এইগুলো সমস্ত অ্যাকচুয়ালি চলে আসছে যেটা, সেটা হচ্ছে নন কর্ডেট। এবার কর্ডেট অর্থাৎ যাদের নোটোকর্ড স্ট্রাকচার আছে তাদের অ্যাকচুয়ালি যে নোটোকর্ডটা কী ফর্মে আছে তার ওপর বেস করে দেখো এর কিন্তু অনেক কটা লিড আছে। যেমন দেখো এখানেতে এই কর্ডেটের মধ্যেতে হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা এরকম দেখো ভাগ রয়েছে। এবং ভার্টিব্রাটার মধ্যে অ্যাকচুয়ালি বিভিন্ন গ্রুপ আছে, যেমন পিসেস, অ্যামফিবিয়া, যেগুলো আমরা পড়ছিলাম একটু আগেই। দেখো যে ভার্টিব্রেটসের মধ্যেতে যে ভাগটা রয়েছে সেটা পিসেস মানে হচ্ছে মাছ, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস অর বার্ডস, এবং লাস্টে রয়েছে ম্যামেলিয়া। এই গ্রুপগুলো রয়েছে। তো এইভাবেই বিভিন্ন কোশ্চেন করে করে ক্লাসিফাই করা হয়, এবং যেখানে প্রয়োজন হয় সেখানে জাস্ট দুটো লিড রাখা যেতে পারে, বা কোনো কোনো ক্ষেত্রে দুটোর থেকে বেশি সংখ্যায় লিডও সেখানে কিন্তু থাকতে পারে। যদি গোটা ক্লাসিফিকেশানটাতেই দুটোই লিড থাকে তখন তাকে বলা হয় ডাইকোটোমাস ক্লাসিফিকেশান, কিন্তু যদি সেটা না হয় তাহলে তখন কিন্তু সেটাকে ডাইকোটোমাস ক্লাসিফিকেশান বলা যায় না। এবার দেখো এইভাবে অ্যানিম্যাল যে গ্রুপটা রয়েছে সেই অ্যানিম্যাল গ্রুপকে কোশ্চেনারিংয়ের রেসপেক্টে দেখো বিভিন্ন অ্যাকচুয়ালি ছোট ছোট ভাগে ভাগ করা হচ্ছে, তাই তো। এবার একটা জিনিস ভাবো যে অ্যানিমেলিয়া এই যে গ্রুপটা রয়েছে এখানে সব থেকে বেশি সংখ্যায় অর্গানিজম আছে। এবার তাদের মধ্যে দেখো দুটো ভাগ করে দেওয়া হলো, একটা হচ্ছে প্রোটোজোয়া, একটা হচ্ছে মেটাজোয়া। এবার মেটাজোয়া যে গ্রুপটা রয়েছে তাকে আবার দেখো ভাগ করে দেওয়া হচ্ছে নন কর্ডেট, কর্ডেট। আবার কর্ডেট যেটা রয়েছে তাকে আবার দেখো চারটে ভাগে ভাগ করা আছে, হেমিকর্ডেট, ইউরোকর্ডেট, সেফালোকর্ডেট, ভার্টিব্রেট। আবার এদেরকে ফার্দার ভাগ করা হচ্ছে যেটা, সেটা হচ্ছে পিসেস, অ্যামফিবিয়া এই গ্রুপগুলোতে। তাহলে ন্যাচারালি দেখো যে সব থেকে বেশি সংখ্যায় অ্যাকচুয়ালি অর্গানিজম বা সব থেকে বেশি সংখ্যায় জীবের নাম থাকবে কোথায়, সেটা হচ্ছে অ্যানিমেলিয়া। কারণ দেখো প্রোটোজোয়াই হোক, মেটাজোয়াই হোক, ঠিক আছে, সেটা পরিফেরাই হোক বা অ্যামফিবিয়াই হোক, সবাই কিন্তু অ্যানিমেলিয়ার আন্ডারই আছে। তার মানে দেখো যত উপরের দিকে থাকবে অ্যাকচুয়ালি অ্যানিমেলিয়া এই যে গ্রুপটাতে, এখানে দেখো সব থেকে বেশি সংখ্যক জীব থাকবে। যত নিচের দিকেতে তুমি নামবে তত কিন্তু অ্যাকচুয়ালি স্পিসিসের সংখ্যা বা জীবের সংখ্যা সেখানে কমতে থাকবে। কারণ অ্যাকচুয়ালি দেখো যত নিচের দিকেতে নামতে থাকবে তত স্পেসিফিক কোনো একটা গ্রুপকে তুমি দেখো আইডেন্টিফাই করছো। যেমন পিসেস, এর মধ্যে শুধু মাছগুলো আছে, কিন্তু যখন অ্যানিমেলিয়ার কথা আমি বলছি সেখানে কিন্তু দেখো সেখানে প্রোটোজোয়া এককোষী অ্যানিম্যালগুলোও আছে, মাছগুলোও আছে, অ্যামফিবিয়াগুলোও আছে, রেপটাইলসগুলোও আছে, পরিফেরাগুলোও আছে, সেখানে নিডারিয়া তারাও রয়েছে, ইনসেক্ট গ্রুপও রয়েছে, সবাই আছে। তার মানে অ্যাকচুয়ালি দেখো যে যখনই আমরা ট্যাক্সোনমিক কাজ করি অ্যাকচুয়ালি যত উপরের দিকে যাব তত কিন্তু দেখা যাবে যে এই গ্রুপগুলোর মধ্যে নাম্বার অফ ইন্ডিভিজুয়াল অনেক বেশি, জীবের সংখ্যা অনেক বেশি। যত নিচের দিকেতে নামবে তত দেখা যাবে নাম্বার অফ ইন্ডিভিজুয়াল কমবে। এইবার যখনই এইভাবে পরপর পরপর কোশ্চেনের রেসপেক্টে ভাগ করা হয়, এই ভাগগুলোর এক একটা নাম দেওয়া হয়। যেমন দেখো এই অ্যানিমেলিয়া, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, এটা হচ্ছে কিংডম। অন্যদিকে দেখো যে ফার্স্ট কোশ্চেনের পরই যখন দুটো ভাগ হচ্ছে, এই যে প্রোটোজোয়া, মেটাজোয়া, এইটাকে বলা হয় সাব কিংডম, ঠিক আছে। ঠিক সেরকম দেখা যায় যে মেটাজোয়ার আন্ডারে যখন ভাগ আসছে অর্থাৎ পরিফেরা, নিডারিয়া মানে নন কর্ডেট যেগুলো রয়েছে এবং কর্ডেট, এইগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে ফাইলাম, ঠিক আছে। আবার দেখো এই কর্ডেটের আন্ডারে যে চারটে রয়েছে এইগুলোকে সব বলা হয় যেটা, সেটা হচ্ছে সাব ফাইলাম। ঠিক সেরকমই দেখো আবার যখন ফাইলামকে ক্লাসিফাই করা হচ্ছে, ভাগ করা হচ্ছে, তখন সেই গ্রুপগুলোকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ক্লাস। অর্থাৎ এখানে দেখো এই যে কিংডম, সাব কিংডম, ফাইলাম, সাব ফাইলাম, ক্লাস, এগুলো সমস্ত কিন্তু এখানেতে মেনশন করা হচ্ছে। এবার এই জিনিসটা হচ্ছে ঠিক যেরকম দেখবে কোনো একটা স্কুল আছে, তো ধরো একটা কোনো স্কুল আছে, তাহলে সেই স্কুলেতে
ধরো সবাই স্টুডেন্টরা সেখানে রয়েছে, আমি বললাম 1000টা স্টুডেন্ট সেখানে আছে, কিন্তু স্কুলের 1000টা স্টুডেন্টকে কি একসাথেই রাখা হয়? কখনোই নয়। দেখবে প্রথম স্কুলের ওই 1000টা ছেলেকে সবার প্রথম ক্লাস 1, 2, 3, 4 এরম করে ভাগ করে দেওয়া হয়। তাহলে ধরে নাও যে অ্যাকচুয়ালি গোটা স্কুল যেটা রয়েছে সমস্ত স্টুডেন্টগুলো সেইটাকে অ্যাকচুয়ালি রাখা রয়েছে, সেটা হচ্ছে সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে স্কুল, ঠিক আছে। তারপর সেখান থেকে দেখো ছোট ছোট ভাগ করে রাখা হয়েছে কোথায়, তাদেরকে বিভিন্ন ক্লাসে। আবার ক্লাসগুলোকে দেখো আবার ছোট ছোট সেকশানে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে ন্যাচারালি দেখো যে স্কুলের মধ্যে সব থেকে বেশি সংখ্যায় অ্যাকচুয়ালি কিন্তু স্টুডেন্ট আছে। এবার এক একটা স্কুলের রেসপেক্টে যখন তুমি যে কোনো একটা ক্লাসকে ইন্ডিভিজুয়ালি দেখবে সেখানে স্টুডেন্ট সংখ্যা কম, যদি অ্যাকচুয়ালি কোনো একটা সেকশানকে দেখো সেখানে স্টুডেন্ট সংখ্যা আরও কম। অ্যাকচুয়ালি এরকম ভাগ করার জন্য সুবিধা যেটা হয় সেটা হচ্ছে যে কোনো একটা স্টুডেন্টের আইডেন্টিটির জন্য খুব সুবিধা হয়। যেমন দেখবে যে কোনো একটা স্কুলের মধ্যেতে যদি কোনো একটা স্টুডেন্টকে খুঁজতে যাওয়া হয় তাহলে সেখানেতে তাকে স্বাভাবিকভাবে খুঁজে পাওয়া কিন্তু খুব মুশকিল। ধরো আমি কোনো একটা স্কুলেতে কোনো একটা স্টুডেন্ট, সে হয়তো যখন বাড়ি ফিরছিল, হয়তো দেখা গেল যে বাড়ি ফেরার সময় সে বইটা বাজারের কোথাও একটা ভুল করে সে ফেলে গেছে। এবার সেই বইটা একটা কোনো মানুষ, সে অ্যাকচুয়ালি স্টুডেন্টকে চেনে না, সে খুঁজে পেয়েছে। এবার খুঁজে পাওয়ার পর সে অ্যাকচুয়ালি কী করে বুঝবে যে কোন স্টুডেন্টের ওই বইটা, বা কিভাবে সে স্টুডেন্টকে ওই বইটা ফেরত দিতে পারবে? সেটা হচ্ছে সে যখনই বইটা পাবে, দেখো বইয়ের ওপরেতে দেখবে লেবেল থাকে কিছু, তাই তো? এবার লেবেলগুলোর মধ্যেতে দেখবে সেখানেতে স্কুলের নাম লেখা থাকে। তাহলে ধরো সেখানেতে এরকম লেখা আছে স্কুল, সেখানেতে লেবেলে দেখবে স্কুল লেখাই থাকে, তাই তো? এবং দেখবে লেবেলগুলোর ওপরে নেম, ক্লাস, সেকশন, স্কুল এগুলো লেখাই থাকে। এবং প্রত্যেকে কি করে নিজের নিজের নাম, নিজের সেকশন, কোন সেকশানে পড়ছে, কোন ক্লাসে পড়ছে, কোন স্কুলে পড়ছে, সেগুলো সমস্ত সেখানে ফিল আপ করে রাখে। এবার দেখো তাহলে ওই লেবেলটার মধ্যে কিছু জিনিস দেখো সবসময় কিন্তু ফিক্সডই আছে, যেমন যে ওখানে যে লেখাগুলো থাকে দেখবে নেম, ক্লাস, সেকশন, রোল, সাবজেক্ট এবং তার সাথে সাথে দেখবে স্কুল, সেগুলো লেখাই থাকে। এবার যে যার নিজের মতো করে ওখানেতে জিনিসগুলো লেখে। অ্যাকচুয়ালি অ্যানিম্যালের ক্ষেত্রেও, অ্যানিম্যাল আইডেন্টিফিকেশানের ক্ষেত্রেও কিন্তু তাই, এখানে কিংডম, সাব কিংডম, ফাইলাম, সাব ফাইলাম, ক্লাস এগুলো লেখাই থাকে সবসময়। এবং এই জিনিসগুলো কি বলা হয়? ক্যাটেগরি। আর ট্যাক্সন হচ্ছে যেটা অ্যাকচুয়ালি আমরা ফিল আপ করি নিজের মতো করে। যেমন দেখো যে সাপোজ আমি বললাম যে যখনই কোনো মানুষ ওই বইটা খুঁজে পাবে, সে সবার প্রথম দেখবে যে সে অ্যাকচুয়ালি কোন স্কুলের স্টুডেন্ট, ঠিক আছে? তাহলে স্কুলের নামটা যেই পেয়ে গেল, তাহলে সে সোজা চলে যাবে কোথায়? ওই স্কুলেতে। এবার ওই স্কুলের কোনো টিচারকে বা কাউকে হয়তো সে বইটা গিয়ে হ্যান্ড ওভার করবে। এবার টিচার বুঝবে কি করে যে কোন স্টুডেন্টের বইটা? তো টিচার কি করলো, সবার প্রথম ওই বইটা নিয়ে দেখলো যে কোন ক্লাসে লেখা আছে, ঠিক আছে? কোন ক্লাস, তাহলে সে সবার প্রথম দেখো সেই ক্লাসেতে গেল। এবার ক্লাসের মধ্যেতে দেখো সেই ক্লাসের তো একাধিক সেকশন থাকতে পারে। আমি বললাম যে ধরো ক্লাস 5-এর অ্যাকচুয়ালি বইটা, তাহলে ক্লাস 5-এর হয়তো 4টে সেকশন আছে, সেকশন A, B, C, D। অ্যাকচুয়ালি কী করলেন স্যার, যখন দেখলেন যে কোন সেকশানের স্টুডেন্ট, দেখা গেল হয়তো সে A সেকশানের স্টুডেন্ট, তাহলে উনি কী করলেন? A সেকশানে গেলেন। সেখানে যাওয়ার পর তিনি দেখছেন যে ওখানেতে একটা রোল নাম্বার লেখা আছে, ঠিক আছে, এবং তার সাথে সাথে তার নামও লেখা আছে। তো তিনি কি করলেন? ওই সেকশানেতে গিয়ে রোল নাম্বার অ্যানাউন্স করলেন, এবং যখন স্টুডেন্ট এলো তখন একবার ওর নামটা জিজ্ঞেস করে ক্রস চেক করে নিলেন যে হ্যাঁ সত্যি করেই ওর বই কিনা, এবং যখন দেখলেন যে হ্যাঁ ওরই বই, তাহলে কিন্তু ওকে দিয়ে দিল। তাহলে অ্যাকচুয়ালি দেখো বইয়ের ওপরেতে আমরা যে ওই লেখাটা লিখছি, সেই লেখাটা লেখার পেছনে কারণ হচ্ছে যে ওই বইটা কার, মানে অ্যাকচুয়ালি দেখো যে ওই যে জিনিসটা করা হয়েছে, বইটার ওপরে যে লেবেলটা লাগানো হয়েছে, এটার উদ্দেশ্য হচ্ছে ওর স্পেসিফিক আইডেন্টিটি, অর্থাৎ নির্দিষ্ট শনাক্তকরণ। সেইটা দেখো, সেই জিনিসটা ওখানে লেখা ছিল বলেই কিন্তু আমরা ওকে খুঁজে পেয়েছি, এবং ওর সম্পর্কে আমরা বুঝতে পারছি যখনই বইটা হারিয়ে গেছে তখন এসে কিন্তু বইটা দেখো আবার ও কিন্তু পেয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি এই জিনিসগুলোকে আমরা ইউটিলাইজ করি আইডেন্টিটির জন্য। যে কোনো বইয়ের ওপরেতে ওই লেবেলটা যেটা লাগানো থাকে সেটা হচ্ছে আইডেন্টিটির জন্য। এবার দেখো ওই লেবেলটার মধ্যে কিছু জিনিস আগে থেকেই লেখা আছে, যেমন নাম, ক্লাস, সেকশান, রোল নাম্বার, সেইগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় ক্যাটেগরি। আর প্রত্যেকে নিজের নিজের মতো করে যেটাকে ফিল আপ করে সেইটাকেই অ্যাকচুয়ালি বলা হয় ট্যাক্সন, ঠিক আছে? এটা এবার ধরো আমি সাপোজ বললাম যে কোনো ক্ষেত্রে হয়তো কোনো একটা মাছের কথা আমি বলছি, যে হয়তো একটা মাছ, সাপোজ রুই মাছ,
তার যদি আমরা অ্যাকচুয়ালি পজিশনিং বার করতে চাই তাহলে রুই মাছের ক্ষেত্রে খুব ভালো করে দেখো, রুই মাছের কিংডম হবে অ্যানিমেলিয়া, ঠিক আছে, কারণ রুই মাছ আছে কোথায়, সেটা হচ্ছে পিসেসের মধ্যে। তাহলে সেই হিসেবে আমরা পিসেস অবধি পৌঁছাতে হবে। এইখানে দেখো এই ছকটা, এই ট্যাক্সোনমিক ট্রিটার মধ্যেতে আমরা সেখান অবধি এসে পৌঁছাবো। এবার দেখো এখানেতে এই এক একটা যে ক্যাটেগরি রয়েছে, এক একটা ক্যাটেগরিতে এক একটা প্রশ্ন করা হয়েছে এবং সেই মানে এই ক্যাটেগরিগুলো হচ্ছে ট্যাক্সোনমিক কি এর রেসপেক্টে করা, এবং সেই ক্যাটাগরিতে যতগুলো ক্যাটেগরি আছে তার মানে হচ্ছে ততগুলো কোশ্চেন করা হয়েছে এবং তার রেসপেক্টে এদেরকে ভাগ করা হয়েছে। এবার দেখো এখানেতে যদি আমরা কোনো সময় ধরো মাছের কথা বলি, রুই মাছের কথা, তাহলে রুই মাছের ক্ষেত্রে যেটা হবে তার কিংডম হচ্ছে অ্যানিমেলিয়া, সাব কিংডম হচ্ছে মেটাজোয়া, ফাইলাম হচ্ছে কর্ডেটা, অন্যদিকে সাব ফাইলাম যেটা সেটা হচ্ছে ভার্টিব্রাটা, আর অন্যদিকে ক্লাস যেটা সেটা হবে কি পিসেস, কারণ মাছগুলো সমস্ত আছে কোথায় এই গ্রুপের মধ্যে। কিন্তু যদি আমরা কোনো সময় জেলিফিশের কথা পড়ি, ঠিক আছে, জেলিফিশ হচ্ছে অ্যাকচুয়ালি নিডারিয়া গ্রুপের অন্তর্গত, অর্থাৎ তার ক্ষেত্রে যখন আমরা লিখতে যাব তাহলে তখন দেখো কিংডম যেটা সেটা হবে অ্যানিমেলিয়া, ঠিক আছে, সাব কিংডম মেটাজোয়া, ফাইলাম যেটা সেটা হবে নিডারিয়া। বোঝা গেল? ঠিক সেরকম যদি আমি কোনো সময় হয়তো অ্যামিবার কথা বলতে যাই তাহলে অ্যামিবার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে তার কিংডম হচ্ছে অ্যানিমেলিয়া, সাব কিংডম হচ্ছে প্রোটোজোয়া, কারণ অ্যামিবা হচ্ছে ইউনিসেলুলার, তাহলে সে কোন গ্রুপে আসবে, প্রোটোজোয়া গ্রুপে। তাহলে এইভাবেই অ্যাকচুয়ালি কিন্তু প্রত্যেকটা স্পিসিসের আইডেন্টিফাই করার একটা দেখো সিস্টেম এখানে তৈরি করা হয়েছে, এবং এই জিনিসটা কি অ্যাকচুয়ালি বলা হয় হায়ারার্কি, কারণ দেখো এখানেতে পর 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 কতগুলো ধাপে জিনিসটাকে সাজানো হয়েছে। এবার দেখো কিংডম যে গ্রুপটা সেটা কিন্তু সব থেকে বেশি সংখ্যক ইন্ডিভিজুয়াল আছে, তাই তো, আর যত দেখো ওপরের দিকে যাচ্ছ তত কিন্তু দেখো নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস যেগুলো সেগুলো কিন্তু কমে যাচ্ছে, অর্থাৎ এখানেতে পরপর পরপর এই যে ধাপগুলো রয়েছে, অর্থাৎ এই যে ক্যাটেগরিগুলো রয়েছে এখানেতে, এই ক্যাটেগরিগুলোই এখানে বলা হচ্ছে। দেখো এরকম বিভিন্ন ক্যাটেগরি করা হয়েছে, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, অর্থাৎ এখানেতে অ্যাকচুয়ালি যখনই এইভাবে যত বেশি সংখ্যক কোশ্চেন রাখা হবে তত কিন্তু ক্যাটেগরির সংখ্যা এখানেতে আস্তে আস্তে বাড়বে। এখানে যেমন দেখো যে 7টা ক্যাটেগরি এখানে উল্লেখ করা হয়েছে, এবার যদি কোশ্চেন সংখ্যা বাড়ানো হয় তাহলে ক্যাটেগরির সংখ্যা আরও বাড়বে। কোশ্চেন সংখ্যা বাড়ানোর বা ট্যাক্সোনমিক কির সংখ্যা বাড়ানোর উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যত বেশি কোশ্চেন অ্যাপ্লাই করা যাবে তত দেখা যাবে যে ভাগটা বা শ্রেণীবিন্যাসটা কিন্তু আরও বেশি ভালো হবে। তাহলে সেখানেতে দেখো যে এই যে ক্যাটেগরিগুলো রয়েছে এই ক্যাটেগরিগুলোর অ্যাকচুয়ালি দেখো প্রত্যেকটা যে রয়েছে যে এক একটা যে অংশ, যে প্রত্যেকটা যে অংশ রয়েছে এখানকার মধ্যে এই ক্যাটেগরিগুলো সবথেকে বড় যে গ্রুপ সেটা হচ্ছে কিংডম, আর সবথেকে ছোট যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি স্পিসিস। এবার এইভাবে যে কাজটা করা হয় সেটাকেই বলা হয় সিস্টেমেটিক পজিশন। যেমন দেখো বাঘের ক্ষেত্রে যদি বলা হয় যে বাঘের যদি সিস্টেমেটিক পজিশন নির্ণয় করতে যাওয়া হয় তাহলে বাঘের ক্ষেত্রে দেখো ক্যাটেগরি যেটা, এই ক্যাটেগরিটা কিন্তু সবার ক্ষেত্রেই ফিক্স থাকবে। একটু আগেই সেই বললাম যেমন অ্যাকচুয়ালি দেখবে যে ওই বইয়ের ওপরেতে যে লেবেলগুলো চেটানো থাকে যেখানেতে তোমার নাম, রোল নাম্বার লেখা থাকে, সেখানেতে যে জিনিসটা অলরেডি আগে থেকে প্রিন্ট করা সেটাই ধরো ক্যাটেগরি। তো এখানকার ক্যাটেগরি যে কোনো অ্যানিম্যালের ক্ষেত্রেই কিন্তু এই লেখাগুলো কমনই থাকবে, শুধু ট্যাক্সন যেটা রয়েছে এই ট্যাক্সনগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। এবার এই ট্যাক্সনের এক একটাকে ধরো শুধু অ্যানিমেলিয়া, শুধু কর্ডেটা, এগুলোকে বলা হয় ট্যাক্সন। এবার দেখো এগুলো বলা হয় ট্যাক্সা। এবার এইরকম সবকটাকে একসাথে বলা হচ্ছে যেটা সেটা হচ্ছে ট্যাক্সন। এবং এইভাবে যখন ক্যাটেগরির রেসপেক্টে ট্যাক্সনগুলো লেখা থাকে এরকম ছকের মাধ্যমে তখন সেটাকে বলা হয় সিস্টেমেটিক পজিশন। এবং যখনই সিস্টেমেটিক পজিশন লেখা হয় এক একটা গ্রুপকে আলাদা আলাদা করার জন্য এই যে কিংডম, ফাইলাম, দেখো সামনেতে একটা করে একটুখানি করে স্পেস রাখা রয়েছে যাতে এটা সিঁড়ির ধাপের মতো দেখতে লাগে, এবং এটাকে বলা হয় ইনডেন্টেশন। এই কনসেপ্টটাকে বলা হয় ইনডেন্টেশন। এটা ইউজ করা হয় যাতে বোঝা যায় যে কিংডমের আন্ডারে হচ্ছে ফাইলাম, ফাইলামের আন্ডারে ক্লাস, তার আন্ডারে অর্ডার, তার আন্ডারে ফ্যামিলি, জেনাস, স্পিসিস, এইরকম। এবার দেখো যদি আমরা বাঘের কথা পড়ি তাহলে সেখানে কিংডম যেটা সেটা হচ্ছে দেখো অ্যানিমেলিয়া, ফাইলাম হচ্ছে কর্ডাটা, ক্লাস হচ্ছে ম্যামেলিয়া, অর্ডার হচ্ছে কার্নিভোরা, ঠিক আছে, কারণ এরা যেহেতু মাংসাশী, ঠিক আছে, ফ্যামিলি যেটা সেটা হচ্ছে ফেলিডি, জেনাস হচ্ছে প্যান্থেরা, আর স্পিসিস হচ্ছে টাইগ্রিস, এবং প্যান্থেরা টাইগ্রিসই হচ্ছে এর অ্যাকচুয়ালি সায়েন্টিফিক নেম।
তাই তো? তাহলে এইভাবেই কিন্তু ক্যাটেগরি যেগুলো সেগুলোকে ভিত্তিতে ট্যাক্সনগুলোকে লেখা হয়, এবং এই কনসেপ্টটাকেই অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে সিস্টেমেটিক পজিশন। অর্থাৎ সেখানে যেরকম আমরা একটু আগে দেখলাম যে বইয়ের ওপরেতে লেবেলেতে যেমন আমাদের নিজস্ব আইডেন্টিটিগুলো আমরা লিখে রেখে দিই, ঠিক সেই রকমই দেখা যায় যে প্রত্যেকটা অ্যানিমেলের আইডেন্টিটিগুলো ঠিক এইভাবে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়, এবং এই জিনিসটাকেই অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে সিস্টেমেটিক পজিশন। এবার দেখো ট্যাক্সোনমিক কি যখন আমরা ইউজ করি তখন ট্যাক্সোনমিক কি ওইভাবে ট্যাক্সোনমিক ট্রি হিসেবেও লেখা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে চার্টটা কি হয় অনেকটা বড় হয়ে যায়, আর অথবা দেখা যায় সেখানে ছোট ছোট ওই কার্ড, একটু আগে দেখলাম দেখো সেই পাঁচ কার্ড মেকানিজমের মাধ্যমেও সেটা লেখা যেতে পারে। কিন্তু পাঁচ কার্ড মেকানিজমের মাধ্যমে যদি আমরা লিখি তাহলে দেখা যায় কার্ডের সংখ্যাটা অনেক বেশি হয়। এবার খুব বেশি সংখ্যক যদি কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে কার্ডগুলো হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি দেখা যায় যে ওই জিনিসটাই ডাইকোটোমাস কিটা কি আরেকভাবে রিপ্রেজেন্ট করা হয়, সেটা হচ্ছে এরকম ছকের মাধ্যমে। এটা পুরোপুরি ছকের মাধ্যমেও লেখা যেতে পারে, বা সাইডের এই যে কথাগুলো যেটা রয়েছে এটা অনেক সময় কি করা হয় জাস্ট ব্র্যাকেট দিয়েও লেখা থাকে, সেই জন্যই একে বলা হয় ব্র্যাকেটেড কিও সেক্ষেত্রে বলা হয়। যদি এরকম ছকের মধ্যে লেখা থাকে সেটাও ব্যবহার করা যেতে পারে, বা কোনো কোনো সময় এই ছকের এই লাস্টের ঘরটা না রেখে এই কথাগুলোর পাশেতেই ব্র্যাকেটে অ্যাকচুয়ালি এই কথাগুলো লিখে রাখা হয়, তখন এই জিনিসটাকেই বলে যেটা, সেটা হচ্ছে ব্র্যাকেটেড কি। এবার একটু দেখি যে কিভাবে এটাকে ইউজ করা হয়। ধরো এই রকম টাইপের একটা ইনসেক্ট তুমি খুঁজে পেয়েছো, তো সেই ইনসেক্টটাকে খুঁজে পেয়ে কিভাবে এখান থেকে ওই স্পিসিসটা বা এই অর্গানিজমটার আইডেন্টিফাই করবে সেইটা এখানেতে একটু দেখি। মানে এখানেতে ছকের জিনিসটায় পরপর লাইন করে লেখা আছে, এবার সেই লাইনগুলো পড়ে পড়ে আমরা একে আইডেন্টিফাই করব। দেখো এই যে অ্যানিম্যালটা রয়েছে, এই অ্যানিম্যালটার মধ্যেতে যদি আমরা অ্যানিম্যালটা সম্পর্কে জানতে চাই, দেখো এখানে ট্যাক্সোনমিক কিগুলোকে একটু পড়ি। দেখো স্টেপ 1, এটা কি সবার ফার্স্ট ফলো করতে হবে, বলছে যে হ্যাজ 8 legs, হ্যাজ মোর দ্যান 8 legs। বলছে যদি 8টা পা থাকে তাহলে এই বরাবর চলো, আর যদি 8টার থেকে বেশি সংখ্যায় পা থাকে তাহলে এই লাইন বরাবর চলো। তো এই ইন্ডিভিজুয়ালটাতে আমি দেখছি পায়ের সংখ্যা হচ্ছে, দেখো সেটা হচ্ছে 8টা। দেখো 1 2 3 4, আর এদিকেও দেখো 1 2 3 4। তাহলে যেহেতু চারটে চারটে টোটাল 8টা পা রয়েছে, তাহলে হ্যাজ 8 legs। তাহলে বলেছে এরপর কোথায় যেতে হবে, গো টু স্টেপ 2। তাহলে স্টেপ 2তে এলাম। স্টেপ 2তে দেখো দুটো প্রশ্ন এখানেতে রয়েছে, দুটো লিড অ্যাকচুয়ালি রয়েছে। বলছে হ্যাজ 1 ওভাল শেপড বডি রিজিয়ন, হ্যাজ 2 ওভাল শেপড, হ্যাজ 2 বডি রিজিয়নস। বলছে একটাই ডিম্বাকৃতি দেহের অংশ আছে, আর এখানে বলেছে দুটো অ্যাকচুয়ালি বডি রিজিয়ন আছে। একটু ভালো করে দেখলে দেখো এর কিন্তু দুটো বডি রিজিয়ন আছে, একটা নিচের দিকে দেখো বড় ওভাল শেপ স্ট্রাকচার, আর একটা মাথার দিকেতে একটা স্ট্রাকচার। তাহলে অ্যাকচুয়ালি এর যেটা হবে সেটা হচ্ছে হ্যাজ 2 বডি রিজিয়নস, ঠিক আছে। এবার বলেছে কি গো টু স্টেপ 5, বলছে একদম ডাইরেক্ট 5 নাম্বার কোশ্চেনে চলে যাও। তাহলে স্টেপ 5-এ এসে এখানে বলছে দেখো হ্যাজ ক্লো লাইক পিনসার, হ্যাজ নো ক্ল লাইক পিনসার। দেখো এদের এই সামনেতে দেখো এখানেতে ক্ল যেটা রয়েছে, দেখো নখের মতো এখানে দেখো অংশ রয়েছে সামনেতে পিনসার যেটা। তাহলে যেহেতু এখানে ক্ল লাইক পিনসার, তাহলে আমরা কোনটাতে যাব, 5A এর দিকটাতে, হ্যাজ ক্ল লাইক পিনসার। এবার সেই দিকেতে দেখো চলে যেতে বলছে কোথায়, গো টু স্টেপ 6। তাহলে স্টেপ 6-এ চলে এলাম। এখানেতে দেখো যেটা বলেছে হ্যাজ এ লং টেল উইথ স্টিঙ্গার, আর হ্যাজ নো টেল অর স্টিঙ্গার। দেখো এর কিন্তু কোথাও লেজ নেই, তাহলে এর কী রকম হবে, হ্যাজ নো টেল অর স্টিঙ্গার। তাহলে এই স্পিসিসটা অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে সিউডোস্করপিয়ন, অর্থাৎ এই জীবটা যেটা ছবি দেওয়া আছে সেটা হচ্ছে কি জীব, সেটা হচ্ছে সিউডোস্করপিয়ন। তাহলে এইভাবেই দেখো ওই এটাও কিন্তু ডাইকোটোমাস কি, ওই দুটো দুটো করে দেখো কোশ্চেনের অ্যান্সার করা আছে, কিন্তু দেখো এখানেতে জিনিসটাকে ওরকম ছকের মতো করে না লিখে পরপর পরপর দেখো বক্সের মধ্যেতে লিখেছে। তাহলে সেটা দেখো মেনটেন করাও সুবিধা, কারণ পেজের মধ্যে পরপর এই জিনিসগুলো এই কিগুলোকে প্রিন্ট করে নিলে সেটা দেখো যে খুব বড় যে আকৃতির পেজ হবে তাও নয়, ছোট ছোট পার্ট থাকবে, সেটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাও নয়। তো এটা হচ্ছে এখনকার মডার্ন কির একটা রিপ্রেজেন্টেশন, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয়, এই ডাইকোটোমাস কিটাকে বলা হয় ব্র্যাকেটেড কি। এবার কোনো কোনো ক্ষেত্রে কি করা হয়, এইভাবে ছকই ব্যবহার করা হয় না,
তার বদলে যখন লেখা হয়, লেখার সময় সামনে দেখো ওই একটার মধ্যে সেকেন্ড লেখাটা যখন লেখা হচ্ছে, দেখো তারা কিন্তু আলাদা আলাদা জায়গা থেকে শুরু করা হচ্ছে। মানে অ্যাকচুয়ালি স্টার্টিং লাইন যেটা, যেমন আমরা দেখবে কোনো হেডিং লেখার পর সাব হেডিং লেখার সময় একটু গ্যাপ দিয়ে লিখতে শুরু করি, ঠিক সেরকম আলাদা আলাদা গ্যাপ দিয়ে অ্যাকচুয়ালি অনেক সময় লেখা হয়। তখন এই ধরনের রিপ্রেজেন্টেশনটাকে যেটা অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে ইনডেন্টেড কি অথবা ইয়ক কি। তো এই কিটার এটাও এক ধরনের রিপ্রেজেন্টেশন, এটাও কিন্তু অনেক সময় ব্যবহার করা হয়। মানে একই টাইপের জিনিস, শুধু রিপ্রেজেন্টেশনটা আলাদা আলাদা রকম। কোথাও দেখো ট্যাক্সোনমিক ট্রি ফর্মে সেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, কখনো ইনডেন্টেড কি হিসেবে সেটাকে ব্যবহার করা হচ্ছে, এই যে যেমন ইনডেন্টেড কি, কখনো দেখো ব্র্যাকেটেড কি হিসেবে ব্যবহার করা হচ্ছে, অথবা কখনো পাঞ্চ কার্ড, ছোট ছোট পাঞ্চ কার্ডের মাধ্যমে সেটাকে প্রকাশ করা হচ্ছে। এটা এক একজন সায়েন্টিস্ট এক একটা জিনিসকে প্রেফার করে এবং সেটা ক্যারি করার জন্য বিভিন্ন রকমভাবে বিভিন্ন ক্ষেত্রে সেটাকে অ্যাকচুয়ালি কিন্তু ইউটিলাইজ করা হয়ে থাকে। এবার দেখো এই হায়ারার্কির যে কনসেপ্ট, সেটাও কিন্তু সবার প্রথম ক্যারোলাস লিনিয়াসই দিয়েছিল, এবং সবার প্রথম সে যখন কাজ শুরু করে তখন কিন্তু সে 5টা অ্যাকচুয়ালি সেখানে ক্যাটেগরির কথা উল্লেখ করেছিল। মানে তার যে ক্লাসিফিকেশান ছিল, সেই ক্লাসিফিকেশানে সে 5টা কোশ্চেন এখানে ব্যবহার করেছিল। কারণ একটু আগে আমরা দেখলাম যে এক একটা কোশ্চেনকেই এক একটা ক্যাটেগরির আন্ডারে করা হয়েছে, তাই তো, এবং কোশ্চেনের সাপেক্ষে ক্যাটেগরিগুলো ভাগ করা হয়েছে। তো ট্যাক্সোনমি কি যতগুলো থাকবে তার ক্যাটেগরিও ততগুলো হবে। তো ধরো সেই যে অ্যাকচুয়ালি লিনিয়ার যে হায়ারার্কি ছিল, সেইটার মধ্যে সবার প্রথম ছিল দেখো কিংডম, তারপর হচ্ছে ক্লাস, তারপর অর্ডার, জেনাস, স্পিসিস। এবার যখন যত সময় যাচ্ছে দেখা যাচ্ছে আরও বেশি সংখ্যক স্পিসিস ধীরে ধীরে আবিষ্কার হচ্ছে, তাহলে তাদের মধ্যেতে সূক্ষ্মাতি সূক্ষ্ম যে পার্থক্য সেগুলোর সাপেক্ষে তাদেরকে আলাদা করার জন্য ন্যাচারালি দেখো ট্যাক্সোনমিক কি এর সংখ্যা বাড়াতে হবে। তো সেই জন্য পরবর্তী ক্ষেত্রে উনি আরও ট্যাক্সোনমিক কি বাড়ান এবং তার ক্লাসিফিকেশনের মধ্যেতে আরও দুটো অ্যাকচুয়ালি ক্যাটেগরিকে অ্যাড করেন। একটা হচ্ছে কিংডম আর ক্লাসের মাঝে ফাইলাম বলে একটা ক্যাটেগরিকে অ্যাড করেন, এবং অর্ডার আর জেনাসের মাঝেতে ফ্যামিলি বলে একটা ক্যাটেগরিকে তিনি ইন্ট্রোডিউস করেন। তো এটা ছিল লিনিয়ার হায়ারার্কি, এবং লিনিয়াসের বর্তমান যে হায়ারার্কি সেখানেতে 7টা গ্রুপ সেখানে ছিল, 7টা ক্যাটেগরি ছিল: কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। এবার যত দিন গেছে যত স্পিসিসের সংখ্যা বেড়েছে, কারণ এখন দেখো ওই যে বললাম 1.8 মিলিয়ন, মানে 18 লক্ষ স্পিসিস, তাহলে এদেরকে আইডেন্টিফাই করতে গেলে কোশ্চেন সংখ্যা কিন্তু আরও অনেক বাড়াতে হয়েছে। এবং মডার্ন যে হায়ারার্কি অ্যাকচুয়ালি ইউজ করা হয় সেটা হচ্ছে বলা হয় সিম্পসন হায়ারার্কি। তো সেখানেতে টোটাল অ্যাকচুয়ালি ক্যাটেগরির সংখ্যা হচ্ছে 21টা, এবং এই 21টা ক্যাটেগরি যে তৈরি করা হয়েছে সেটা এমন কিছুই নয়, জাস্ট দেখো ওই যে টার্ম যেগুলো ক্যারোলাস লিনিয়াস ব্যবহার করেছিল সেই টার্মগুলোর আগে পরে কিছু শব্দ অ্যাড করি, সেটাকে দেখো বাড়ানো হয়েছে। যেমন সাপোজ আমি বলছি যে কোনো একটা গ্রুপকে যদি আমরা দেখি, ধরো আমি বললাম ক্লাস, দেখো ক্লাসের যখন আরও কোশ্চেন অ্যাড করতে যাওয়া হয়েছে, তাহলে ক্লাসের ওপরে যখন আর একটা কোশ্চেন অ্যাড করা হয়েছে সেই গ্রুপটাকে অ্যাকচুয়ালি সেই ক্যাটাগরিটার নাম দেওয়া হয়েছে দেখো সুপার ক্লাস, ঠিক আছে। আর দেখো ক্লাসের পরে যেটা রয়েছে সেটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি কি সাব ক্লাস, আর তার পরের অংশটাকে বলছে ইনফ্রা ক্লাস। ঠিক এই রকম করেই দেখো সংখ্যাগুলোকে বাড়ানো হয়েছে, অর্থাৎ প্রত্যেকটার মধ্যে দিয়ে দেখো ফাইলামের পরে যদি কোশ্চেন অ্যাড করতে হয়েছে কোথাও, সেক্ষেত্রে সাব ফাইলাম অ্যাড করা হয়েছে, ঠিক আছে। এই রকমভাবে ধরো এখানেতে ফ্যামিলি রয়েছে, সেখানেতে ওপরেতে সুপার ফ্যামিলি, নিচেতে সাব ফ্যামিলি। এবং দেখা যায় যে সিম্পসন হায়ারার্কিতে নতুন শব্দ কিন্তু খুব একটা ব্যবহার করা হয়নি, সবকটার ক্ষেত্রেই ওই সুপার, সাব, ইনফ্রা এই শব্দগুলোকে ইউজ করে অ্যাকচুয়ালি কোশ্চেনগুলোকে বাড়ানো হয়েছে। শুধু দুটো শব্দ সিম্পসন নতুন ইন্ট্রোডিউস করেন, একটার নাম হচ্ছে সেটা হচ্ছে কোহোট, এই যে দেখো কোহোট 8 নাম্বার, আর সেকেন্ড 16 নাম্বারে সেটা হচ্ছে ট্রাইব। এই দুটো ক্যাটেগরি সিম্পসন কিন্তু ইন্ট্রোডিউস করেছিলেন। তাহলে এই দুটো একটু মনে রাখতে হবে যে লিনিয়ার হায়ারার্কির শব্দগুলো ছাড়াও সিম্পসন হায়ারার্কি যখন ব্যবহার করা হয় তখন দুটো শব্দ নতুন পাওয়া যায়, একটা হচ্ছে সেটা হচ্ছে 8 নাম্বারে হচ্ছে কোহোট, আর 16 নাম্বার সেটা হচ্ছে টাইপ। তো এইগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি মডার্ন হায়ারার্কি, এবং এর বেসিসেই বর্তমানে যে ক্লাসিফিকেশান সেই ক্লাসিফিকেশান করা হয়। তাহলে এটাই গেল দেখো হায়ারার্কি কনসেপ্ট।
এবার চলে আসছি আরও কতগুলো গুরুত্বপূর্ণ জিনিসে। যেমন দেখো প্রথমেই বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে জেনাস আর স্পিসিস। আমরা আগেই পড়েছি। দেখো একটা কনসেপ্ট আছে, এটাকে বলা হয় মোনোটাইপিক জেনাস। জেনাস বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় যে ধরো হোমোসেপিয়েন্স, মানুষের ক্ষেত্রে দেখো হোমোসেপিয়েন্স, তাহলে এখানে হোমো এইটা হচ্ছে জেনাস, আর স্যাপিয়েন্স যেটা সেটা হচ্ছে স্পিসিস। এবার যদি দেখা যায় যে কোনো জেনাসের মধ্যে, ঠিক আছে, ধরো এই হোমোজিনাসটার মধ্যে সেখানেতে শুধু স্যাপিয়েন্স এই স্পিসিসটাই আছে, এটা ছাড়া অন্য কোনো স্পিসিস নেই, ঠিক আছে, অর্থাৎ মানুষেরই একমাত্র হোমোসেপিয়েন্স, এটা ছাড়া অন্য কোনো স্পিসিস নেই, তখন এই ধরনের জেনাসকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে মোনোটাইপিক জেনাস। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে একাধিক স্পিসিস থাকতে পারে। যেমন দেখো এই যে প্যান্থেরা যে জেনাসটা রয়েছে, দেখো প্যান্থেরা টাইগ্রিস এটা হচ্ছে বাঘকে বলা হয়, প্যান্থেরা লিও এটা সিংহকে বলা হয়। তাহলে দেখো প্যান্থ একটা টাইগ্রিস একটা লিও। তাহলে টাইগ্রিস যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো বাঘকে বোঝানো হচ্ছে, আর লিও যেটা সেটা সিংহকে বোঝানো হচ্ছে। তাহলে যদি কোনো জেনাসের মধ্যে আর কোনো স্পিসিস না থাকে তখন তাকে বলা হয় মোনোটাইপিক জেনাস, যেমন মানুষের ক্ষেত্রে হোমোসেপিয়েন্স। কিন্তু পলিটাইপিক জেনাস হচ্ছে যদি কোনো জেনাসের মধ্যেতে একাধিক স্পিসিস থাকে, যেমন টাইগ্রিস আর লিও, তখন তাদেরকে বলা হয় যেটা, সেটা হচ্ছে পলিটাইপিক জেনাস। ঠিক সেরকমই দেখা যায় স্পিসিসের ক্ষেত্রে, অর্থাৎ জেনাসের পরবর্তী যে অংশ স্পিসিস, সেখানেতেও একটা বিশেষত্ব দেখতে পাওয়া যায়। যেমন দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে অ্যাকচুয়ালি স্পিসিসের আন্ডারেতে দেখবে সাব স্পিসিস থাকে, দেখবে ট্রাইনোমিয়াল নমেনক্লেচার বলে একটা জিনিস আমরা পড়ছিলাম, ত্রিপদ নামকরণ, যেখানেতে কি হয় স্পিসিসের পরে আবার সাব স্পিসিস থাকে। যদি কারোর ক্ষেত্রে স্পিসিসের পর সাব স্পিসিস না থাকে, যেমন দেখো এই অ্যাকচুয়ালি গিঙ্গো বাইলোবা যেটা, এটা অ্যাকচুয়ালি যেটা বলা হয় দেখবে সেটা হচ্ছে জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্ম, গুপ্তবীজি আর ব্যক্তবীজির মধ্যবর্তী একটা কানেক্টিং লিঙ্ক, এবং এই জীবটা দুজনকারই বৈশিষ্ট্য তারা কিন্তু বহন করে। তো এদের দেখো এই গিঙ্গো বাইলোবার এর স্পিসিসের আন্ডারে আর কিন্তু কোনো সাব স্পিসিস নেই, তাহলে সেই জন্য এদেরকে বলা হচ্ছে মোনোটাইপিক স্পিসিস। কিন্তু আবার দেখা যায় যে প্যান্থেরা টাইগ্রিস যেটা রয়েছে, সেটা দেখো সেই প্যান্থেরা টাইগ্রিস এরও দেখো প্যান্থেরা টাইগ্রিস, তার মানে এদের দুজনই কিন্তু স্পিসিস কিন্তু সেম। এবার দেখো তার আন্ডারে সাব স্পিসিসটা কিন্তু আলাদা, ঠিক আছে, এবং দেখো যে প্রত্যেকের ক্ষেত্রে এই সাব স্পিসিসটা আলাদা হওয়ার জন্য তাদের কিন্তু আকার আকৃতি, গায়ের রং, এগুলোর সব পার্থক্য হয়। মানে যখনই দেখা যায় যে কোনো একটা স্পিসিসের মধ্যেকার আবার বিভিন্ন রিজিয়ানে থাকার জন্য তাদের আকার আকৃতির পার্থক্য হয়ে যায় বা তাদের গায়ের রঙের পার্থক্য হয়ে যায়, তখনই সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে সাবস্পিসিস। এবার যদি কোনো সময় দেখা যায় যে কোনো স্পিসিসের মধ্যে যদি কোনো সাবস্পিসিস না থাকে, তখন তাদেরকে অ্যাকচুয়ালি যেটা বলা হয় সেটা হচ্ছে দেখো যে মোনোটাইপিক স্পিসিস। আর যদি দেখা যায় স্পিসিসের মধ্যে আবার সাবস্পিসিস সেখানেতে রয়ে গেছে, এবার দেখো এখানেতে তখন যেটা থাকে তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় পলিটাইপিক স্পিসিস। বোঝা গেল? তাহলে মোনোটাইপিক স্পিসিস, পলিটাইপিক স্পিসিস, তাহলে এই হচ্ছে জিনিসটা। এবার মানুষের ক্ষেত্রে অ্যাকচুয়ালি দেখা যায় যে তাদের গঠন আকৃতির ভিত্তিতে একটা সাবস্পিসিস কনসেপ্ট কিন্তু আছে, কিন্তু মানুষের ক্ষেত্রে সেটাকে সাবস্পিসিস অ্যাকচুয়ালি বলে উল্লেখ করা হয় না, ওটা বলা হয় রেস। অ্যাকচুয়ালি দেখা যায় যে পৃথিবীতে যখন মানুষের সৃষ্টি হয়, মানুষের অরিজিন কিন্তু পার্টিকুলারলি কোনো একটা জায়গা থেকে হয়নি, অনেক কটা জায়গা, মানে এশিয়া এবং আফ্রিকার ভিন্ন ভিন্ন রিজিয়নেতে অ্যাকচুয়ালি হিউম্যানের অরিজিন হয়। এবার যে যেখান থেকে অরিজিন হয় তার উপরে বেস করে তাদের গঠন কাঠামো স্ট্রাকচারের কিন্তু একটা স্পেশালিটি থাকে। যেমন দেখো ন্যাচারালি যদি আমরা বলি সেটা হচ্ছে জাপানিজ, চাইনিজ, এরা যারা হয় এদের দেখো বডি স্ট্রাকচারটা একটা আলাদা টাইপের হয়, মানে এদের গঠনটাই কিন্তু আমাদের থেকে একটু হলেও আলাদা। আবার দেখবে যে যখন তুমি আফ্রিকা রিজিয়নের মানুষজনদের দেখছো, যে কেনিয়া, আফ্রিকা, এদের দেখো এদের কিন্তু স্ট্রাকচার যেটা সেটা কিন্তু একটু আলাদা, তাই না? তাহলে দেখা যায় যে এদের অরিজিনটা আলাদা বলে এদেরকে কিন্তু দেখতে আলাদা আলাদা হয়। তো হিউম্যানের ক্ষেত্রে এই যে সাবস্পিসিস হয়, এটাকে সাবস্পিসিস বলা হয় না, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে রেস। এবং বিভিন্ন মানুষের ক্ষেত্রে এই যে রেস যেটা হয় সেগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। যেমন দেখো এখানেতে দেখো ককাসয়েড,
অন্যদিকে আফ্রিকয়েড, মঙ্গোলয়েড মানে হচ্ছে মঙ্গোলিয়ান ফেস, এই যে চাইনিজদের যে ফেসটা সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় মঙ্গোলিয়ান ফেস, অন্যদিকে আমেরিকানস এবং দেখো অস্ট্রালয়েড। তো এরকম বিভিন্ন ভাগ মানে তাদের বডি স্ট্রাকচার, তাদের বডির গ্রোথ, তাদের হাইট, এইগুলো রেশিওতে একটা তাদের আলাদা আলাদা গ্রুপে ভাগ করা হয় এবং সেইগুলোকে বলা হয় সেটা হচ্ছে রেস। এগুলো অ্যাকচুয়ালি কিন্তু সাবস্পিসিসই, কিন্তু হিউম্যানের ক্ষেত্রে সাবস্পিসিস কখনোই উল্লেখ করা হয় না, এটাকে বলা হয় সেটা হচ্ছে হিউম্যান রেস। ঠিক একইভাবে দেখা যায় ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের ক্ষেত্রেও সেখানে সাবস্পিসিস কথাটা উল্লেখ করা হয় না, ওখানে যে শব্দটা ইউজ করা হয় সেটা হচ্ছে স্ট্রেন। তো স্ট্রেন বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের অ্যাকচুয়ালি যে সাবস্পিসিস সেটাকে বোঝানো হয়। তো এই হচ্ছে ব্যাপার। এরপর দেখো যে কনসেপ্টটা আমরা আসছি সেটা হচ্ছে মাইগ্রেশন অ্যান্ড স্পেসিয়েশন। মাইগ্রেশন অ্যান্ড স্পেসিয়েশন বলতে বোঝানো হয় যে বিভিন্ন যে অর্গানিজমগুলো রয়েছে তারা কি করে এক জায়গা থেকে অনেকেই অন্য জায়গায় মাইগ্রেট করে যায়, এক জায়গা থেকে অন্য জায়গায় তারা চলাফেরা করে এবং তার জন্য দেখা যায় যে বিভিন্ন সময়ে নতুন নতুন স্পিসিস বিভিন্ন সময়ে কিন্তু ডেভেলপ করে, কারণ একটা জায়গাতে থেকে কখনো নতুন ধরনের স্পিসিস কখনোই তৈরি হতে পারে না। যেরকম দেখো অ্যাকচুয়ালি সেগুলোর বিভিন্ন কনসেপ্ট বলা হয়, যে এগুলো কি বলা হয় স্পিসিস কনসেপ্ট বা স্পেসিয়েশন, যে কিভাবে এক ধরনের জীব থেকে অন্য ধরনের জীব তৈরি হয় তার সম্পর্কে কিছু ধারণা এখানে দেয়া হয়। যেমন দেখো বলা হচ্ছে অ্যালোপ্যাট্রিক স্পেসিয়েশন, পেরিপ্যাট্রিক স্পেসিয়েশন, প্যারাপ্যাট্রিক স্পেসিয়েশন, সিমপ্যাট্রিক স্পেসিয়েশন। একটুখানি জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি। যেমন সবার প্রথম অ্যালোপ্যাট্রিক স্পেসিয়েশন, যে স্পিসিস তৈরি হওয়ার এটা একটা কনসেপ্ট, যে কিভাবে একটা স্পিসিস নতুন করে তৈরি হতে পারে। সেটা হচ্ছে ধরো বলা হচ্ছে কোথাও একটা অরিজিনাল পপুলেশন, ধরো এখানেতে একটা রিজিয়নেতে বেশ কিছু স্পিসিস বা কিছু অ্যানিম্যাল এখানেতে ছিল, এবার হয়তো কোনো ন্যাচারাল ডিজাস্টার হয়েছে, হয়তো ন্যাচারাল ডিজাস্টারেতে হয়তো এখানে একটা পাহাড় তৈরি হয়ে গেছে বা ডিজাস্টার হয়ে মাঝখান দিয়ে একটা নদী তৈরি হয়ে দুটো পপুলেশনকে পরস্পর থেকে সেপারেট করে দিয়েছে। এবার ধরো আমি সাপোজ বললাম যে হয়তো এখানে ভূমিকম্প হয়েছে, আর্থকোয়েক হয়েছে এবং আর্থকোয়েক হওয়ার জন্য এখানেতে পাহাড় তৈরি হয়ে গেছে, তাই তো? এবার পাহাড় তৈরি হয়ে যাওয়ার জন্য আমরা জানি যে পাহাড়ের একটা স্লোপের যেরকম এনভায়রনমেন্ট থাকে অন্য স্লোপের এনভায়রনমেন্টটা কিন্তু পুরো আলাদা হয়। তো সেই রকম দেখা গেল যে এই স্লোপটার যে এনভায়রনমেন্টটা সেটা আগের মতোই আছে, কিন্তু এই দিকের স্লোপ যেটা সেটার এনভায়রনমেন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে কি হবে, এই এনভায়রনমেন্টের রেসপেক্টে অ্যাকচুয়ালি যে এখানকার যে অ্যানিম্যালগুলো থাকে বা প্ল্যান্টগুলো থাকে তারা অ্যাডাপ্ট করার চেষ্টা করবে, তারা বিভিন্নভাবে অভিযোজিত হওয়ার চেষ্টা করবে এবং আস্তে আস্তে দেখা যাবে যে এদের স্ট্রাকচার কিন্তু অরিজিনাল পপুলেশন থেকে অনেক আলাদা হয়ে যাবে এবং পরবর্তী ক্ষেত্রে যদি দুজনকে পাশাপাশি এক জায়গাতে রাখাও হয় দেখা যাবে এদেরকে কিন্তু কখনোই পুরোপুরি এক বলে মনে হচ্ছে না, দুজনকার মধ্যে কিন্তু অনেকটাই আলাদা হয়ে গেছে এবং ডিফারেন্ট স্পিসিস তৈরি হয়ে গেছে। তো এই ধরনের ভাবে যখন দেখা যায় যে কোনো একটা হ্যাবিট্যাট, কোনো একটা বসবাসস্থল সেটা কোনো ডিজাস্টারের জন্য দুটো ভাগে ভাগ হয়ে গিয়ে সেখানে দুটো আলাদা ডিস্টিংক্ট স্পিসিস তৈরি করে দিচ্ছে, তখন সেটাকে বলা হয় সেটা হচ্ছে অ্যালোপ্যাট্রিক স্পেসিয়েশন। সেকেন্ড হচ্ছে পেরিপ্যাট্রিক স্পেসিয়েশন। সেক্ষেত্রে কি হয়, ধরো বলা হচ্ছে কোনো একটা রিজিয়নেতে কিছু অ্যানিম্যাল ছিল, কিন্তু দেখা যাচ্ছে এই জায়গাতে যত এদের সংখ্যা বাড়ছে আস্তে আস্তে খাবার এবং বসবাসস্থল মানে হ্যাবিট এবং হ্যাবিট্যাটের সেখানে সমস্যা হচ্ছে। তখন দেখা যাচ্ছে যে যারা অ্যাকচুয়ালি এদের সঙ্গে মারপিটেতে পেরে উঠছে না তারা হয়তো অন্য কোনো জায়গায় মাইগ্রেট করে চলে গেল। হয়তো দেখা গেল যে একটা কোনো বড় কন্টিনেন্ট ছিল, একটা বড় কোনো দেশ ছিল, সেখানে কিছু পাখি যারা খাবার পাচ্ছিল না তারা উড়ে গিয়ে হয়তো অন্য একটা সেকেন্ড কোনো একটা আইল্যান্ডে তারা গিয়ে বসবাস স্থাপন করলো। এবার এই আইল্যান্ডে যে গাছপালা রয়েছে সেখানে যে গাছের ফল রয়েছে সেগুলো একটু আলাদা টাইপের। তো দীর্ঘদিন ধরে, এবং এইটা কিন্তু 1-2 বছর নয়, মানে জেনারেশান আফটার জেনারেশান, হয়তো দেখা যাবে কয়েক হাজার বছর বাদে ওই এনভায়রনমেন্টে থাকতে থাকতে হয়তো দেখা যাচ্ছে ওখানকার যে খাবারগুলো খাচ্ছে বা যে এনভায়রনমেন্টে রয়েছে তার রেসপেক্টে ওর বডির মধ্যে কিছু চেঞ্জেস চলে আসছে এবং চেঞ্জেস চলে আসার জন্য যখন অরিজিনাল পপুলেশনের কাছাকাছি ওদের আনা হচ্ছে দেখা যাচ্ছে এদের স্ট্রাকচারাল ডিফারেন্স এবং বডির যে কালার বলো
বা দেহের আকৃতি বলো তার সেটা অনেকটা আলাদা হয়ে যায়। তো এইভাবেও কিন্তু অ্যাকচুয়ালি দেখো এক জায়গা থেকে অন্য জায়গায় মাইগ্রেট করে বা মাইগ্রেশন করে চলে যাওয়ার জন্য এখানে কিন্তু নতুন স্পিসিস ডেভেলপ করে যেতে পারে। এই ধরনের স্পিসিসকে বলা হয় যেটা, সেটা হচ্ছে পেরিপ্যাট্রিক স্পেসিয়েশন। প্যারাপ্যাট্রিক স্পেসিয়েশন কি হয়, অনেক সময় দেখা যায় যে কোনো পপুলেশনের মধ্যে হয়তো যখন ওরকম খাবারের জন্য কম্পিটিশান শুরু হচ্ছে, তখন কিছু জীব অ্যাকচুয়ালি হয়তো তারা ওই জায়গাটার ওই রিজিয়ানটারই একটা সাইডের দিকেতে সরে গেল, কিন্তু মেন পপুলেশন থেকে পুরোপুরি দেখো ডিট্যাচ হয়নি। এখানে যেমন আইল্যান্ড হওয়ার জন্য মাঝখানে সমুদ্র পেরিয়ে উড়ে চলে গেছিলো, এরা সেমই আইল্যান্ডে আছে বা সেম কন্টিনেন্ট বা সেম দেশের মধ্যেতেই রয়েছে, কিন্তু জাস্ট একটু সাইডেতে চলে গেছে, কারণ তাদের যেহেতু এই মেন পপুলেশন যারা রয়েছে তাদের সঙ্গে কম্পিটিশানে পেরে উঠছে না, তারা সাইডে থেকে গেল এবং নিজেদের মতো করেই তারা ওই জায়গাতে থেকে গেল। তার জন্য দেখা গেল মেন পপুলেশনের যা বৈশিষ্ট্য তার তুলনায় এই পপুলেশনটার বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে গেল। তো তখন সেই ধরনের অ্যাকচুয়ালি যখন নতুন এইভাবে স্পিসিস তৈরি হয়, তখন সেটাকে বলা হয় প্যারাপ্যাট্রিক স্পেসিয়েশন। আর অনেক সময় দেখা যায় সেম রিজিয়ানের থেকেও নতুন স্পিসিস ডেভেলপ হতে পারে, যে একই জায়গাতে ছিল কিন্তু সেখানে নতুন স্পিসিস ডেভেলপ করে গেল, এবং সেক্ষেত্রে সেই স্পেসিয়েশনটাকে বলা হয় সিম্প্যাট্রিক স্পেসিয়েশন। এবার স্বাভাবিকভাবেই মনে হবে এটা কিভাবে হতে পারে, সেম রিজিয়ানের থেকে কিভাবে নতুন স্পিসিস তৈরি হতে পারে। সেটা হচ্ছে ফুড হ্যাবিটের জন্য, খাদ্যের অ্যাকচুয়ালি মানে কোন খাবারটা ব্যবহার করছে তার উপর। যেমন দেখা যায়, ধরো আমি বললাম কোনো একটা বাগানে বড় একটা আম গাছ ছিল, সেখানেতে অনেক ইনসেক্ট থাকতো, সেখান থেকে আম গাছ থেকে সে খাবার খেত। এবার যত দিন যাচ্ছে ইনসেক্টের সংখ্যা বাড়ছে, এবার দেখা গেল যে ওইখানেতে ইনসেক্টের সংখ্যা বাড়তে বাড়তে আম গাছেতে থাকার আর জায়গা নেই। তখন কি করছে, ডাল দিয়ে দিয়ে কিছু কিছু ইনসেক্ট হয়তো দেখা গেল পাশের একটা গাছ আছে জাম গাছ, সেই গাছটার ওপরে চলে গেল, এবং সেইখানে তারা বছরের পর বছর জেনারেশন আফটার জেনারেশন থাকতে শুরু করলো। এবার দেখো আমের যা নিউট্রিটিভ ভ্যালু, জাম গাছের নিউট্রিটিভ ভ্যালু কিন্তু আলাদা। তাহলে ন্যাচারালি ওর বডির মধ্যে যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট যেগুলো সিনথেসিস হচ্ছে, তার নেচারটা একটু একটু করে চেঞ্জ হয়ে যাচ্ছে, যার জন্য দেখা যাবে যে কয়েক হাজার বছর বাদে হয়তো যে স্পিসিসগুলো ওখানে তৈরি হবে, যে অ্যাকচুয়ালি যে ইনসেক্টগুলো ওখানে তৈরি হচ্ছে, সেটা কিন্তু আম গাছের যে অরিজিনাল পপুলেশন থেকে ওরা তৈরি হয়েছিল তার থেকে অনেকটা ডিফার করে যাবে। এবং এইভাবেই একই জিওগ্রাফিক্যাল রিজিয়ানের মধ্যে থেকেও শুধুমাত্র খাবার বা ফুড হ্যাবিটের পার্থক্য হওয়ার জন্য তাদের কিন্তু নতুন স্পিসিস ডেভেলপ করে যেতে পারে। তখন সেটাকেই অ্যাকচুয়ালি বলা হচ্ছে সিম্প্যাট্রিক স্পেসিয়েশন। তাহলে অ্যালোপ্যাট্রিকে দেখো মেন পপুলেশনটাই দুভাগে ভাগ হয়ে গিয়ে নতুন স্পিসিস তৈরি করছে। পেরিপ্যাট্রিকে মেন পপুলেশন থেকে কিছু স্পিসিস মাইগ্রেট করে চলে গিয়ে সেখানে দেখো নতুন স্পিসিস তৈরি করতে পারে। প্যারাপ্যাট্রিকেও দেখো এরা চলে যাচ্ছে কিন্তু একটা সাইডে চলে যাচ্ছে মেন পপুলেশন, তাহলে সেইটাকে বলা হয় প্যারাপ্যাট্রিক স্পেসিয়েশন। আর যদি সেম রিজিয়ানেতে, সেম জিওগ্রাফিক্যাল রিজিয়ানেতেই থেকে যদি শুধু ফুড হ্যাবিটের জন্য নতুন স্পিসিস ডেভেলপ করে, তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় সিম্প্যাট্রিক স্পেসিয়েশন। এবং এইভাবেই নতুন স্পিসিস যখন তৈরি হয় সেটাকে বলা হয় অরিজিন অফ নিউ স্পিসিস, বা যেটাকে একটা কথায় বলা হয় স্পেসিয়েশন। তাহলে এইভাবেই কিন্তু এক ধরনের জীব থেকে আরেক ধরনের জীব সৃষ্টি হয়, এবং বর্তমানে আমরা যে বায়োডাইভার্সিটি দেখছি, সেই বায়োডাইভার্সিটি অর্থাৎ এই যে 18 লক্ষ রকমের যে স্পিসিস অ্যাকচুয়ালি ডেভেলপ হয়েছে, তারা কিন্তু সবাই একটা কমন অ্যানসেস্টার থেকে তৈরি হয়ে, মানে একটা কমন পূর্বপুরুষ থেকে তৈরি হয়ে তারা কিন্তু একটার পর একটা ক্রমাগত ডেভেলপ হতে হতে আজকে এই অবস্থাতে এসেছে, তাই তো? এবার দেখো যে স্পিসিস, এখানে দেখো সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে স্পিসিস। কারণ স্পিসিস হচ্ছে একদম ইন্ডিভিজুয়াল, মানে এক একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যযুক্ত জীব। তাহলে স্পিসিস কখন আমরা স্পিসিস বলবো, যে কখন আমরা বলবো এই স্পিসিসটার থেকে এই স্পিসিসটা আলাদা, তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি বোঝার জন্যই সেখানেতে স্পিসিস কনসেপ্ট ব্যবহার করা হয়, এবং এক একজন সায়েন্টিস্ট এক এক রকমের ধারণা দিয়ে গেছে। দেখো সবার প্রথম হচ্ছে মরফোলজিক্যাল স্পিসিস কনসেপ্ট। মরফোলজিক্যাল স্পিসিস কনসেপ্টের বক্তব্য হচ্ছে যে আলাদা আলাদা স্পিসিসকে সবসময় দেখতে আলাদা আলাদা হবে, তাদের আউটার স্ট্রাকচার সবসময় যেটা হবে সেটা কিন্তু আলাদা আলাদা হবে। তো তার ভিত্তিতে মরফোলজিক্যাল স্পিসিস কনসেপ্টটা দাঁড়িয়ে আছে, যে যে প্রাণীগুলোকে বা যে অর্গানিজমগুলোকে দেখতে একে অপরের থেকে আলাদা, তারাই আলাদা স্পিসিস। এবার এই কনসেপ্টের কিছু দেখো সুবিধা আছে, যেমন এটা যে কোনো ফসিল রেকর্ড থেকেও বলা যেতে পারে,
দেখো খুব সোজা জিনিস। এবং সেকেন্ড যেটা রয়েছে দেখো যে এটা অ্যাকচুয়ালি যে কোনো সাবস্পিসিসকে ব্যবহার করা যেতে পারে, মানে যে কোনো সাবস্পিসিসকেও খুব ভালোভাবে দেখো আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারি। এবং এখানেতে কিন্তু কোনো রকম জিওগ্রাফিক্যাল ওভারল্যাপ যেগুলো, সেইগুলোর কোনো ব্যাপার এখানে থাকে না। জিওগ্রাফিক্যাল ওভারল্যাপ বলতে বোঝানো হয় যে দেখা যায় পাশাপাশি দুটো জিওগ্রাফিক্যাল রিজিয়ান আছে এবং দুটো জিওগ্রাফিক্যাল রিজিয়ানের মাঝে একটা অংশ আছে যেখানকার যে জীবগুলো থাকে তাদের কিন্তু দুটো অঞ্চলেরই প্রভাব সেখানেতে কিন্তু থাকবে। যেমন দেখো আমি বললাম যে ধরো অ্যামফিবিয়া, তারা এমন জায়গায় থাকে যেখানে স্থলভাগ আর জলভাগ অর্থাৎ টেরিস্ট্রিয়াল আর অ্যাকোয়াটিক ইকোসিস্টেম যেখানে মার্জ করে। তো তাদের যে ক্যারেক্টারগুলো থাকে দেখবে কিছু আছে টেরিস্ট্রিয়ালের বৈশিষ্ট্য, ডাঙার থাকার বৈশিষ্ট্য, যেমন তাদের পা আছে। কিন্তু অন্যদিকে দেখবে পা যেগুলো থাকে সেই পায়ের আঙুলগুলো কিন্তু জোড়া থাকে, যেমন হচ্ছে ওয়েবড ফিট যেটাকে বলে। এবং ওই মানে পায়ের আঙুলগুলো জোড়া থাকার জন্য, ওয়েবড ফিট হওয়ার জন্য তারা জলের মধ্যে সাঁতার কাটতে দেখবে সুবিধা হয়। তো এই ধরনের জিনিসগুলো দেখো কোরিলেট করতে সেখানে কিন্তু আউটার স্ট্রাকচারের ডিফারেন্সটাই আমরা এখানে দেখো খুব ভালো করে বুঝতে পারি। এবং এই যে জিওগ্রাফিক্যাল ওভারল্যাপ যে জায়গায় আছে সেই জায়গার স্পিসিসগুলোকেও খুব সহজে দেখো মরফোলজিক্যাল যদি আমরা স্পিসিস কনসেপ্টের রেসপেক্টে পড়ি তাহলে আইডেন্টিফাই করতে আমাদের কিন্তু কোনো সমস্যা হয় না। কিন্তু এখানে দেখো যে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে দুটো আলাদা স্পিসিস কিন্তু বাইরে থেকে তাদের দেখতে যদি এক হয় তখন কিন্তু মরফোলজিক্যাল স্পিসিস কনসেপ্টটা অনেক সময় ভুল হয়ে যায়। যেমন প্রজাপতি আর মথ, এদের কিন্তু দেখো দুটো আলাদা স্পিসিস কিন্তু দুজনকার মরফোলজি যেহেতু সেম, তাহলে তারা কিন্তু একই গ্রুপের মধ্যে চলে আসবে। তাহলে এই স্পিসিসের ক্ষেত্রে দেখো ভুল হয়ে যাচ্ছে। অন্যদিকে যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে মরফোলজিক্যাল যে ফিচার্স যেগুলো রয়েছে, বাহ্যিক বৈশিষ্ট্য যেগুলো, সেগুলো অ্যাকচুয়ালি পুরোটাই দেখো সাবজেক্টিভস, মানে হচ্ছে বাইরে থেকে আমরা দেখছি সেগুলো জাস্ট আপেক্ষিক, এটার কোনো এক্সপেরিমেন্টাল কোনো বেস নেই এবং তার অ্যানাটমিক্যাল স্ট্রাকচারে কিন্তু কোনো বেস নেই। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সেম স্পিসিস তাদেরকে বাইরে থেকে দেখতে আলাদা এনভায়রনমেন্টাল কারণে। যেমন দেখবে আগেও আমরা পড়েছি যে মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের গায়ের বর্ণের বা উচ্চতার এগুলোর কিন্তু ভিন্নতা আছে। তাহলে সেইগুলোর রেসপেক্টেও দেখো মরফোলজির রেসপেক্টে যদি আমরা বলি যে শুধু বাইরে থেকে সেম দেখতে হলেই তারা সেম স্পিসিস, যদি আলাদা দেখতে হয় তাহলে তারা আলাদা স্পিসিস, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ভুল হয়ে যাবার একটা সম্ভাবনা থেকে যায়। সেকেন্ড যেটা হয় সেটা হচ্ছে ফাইলোজেনিক স্পিসিস কনসেপ্ট। অ্যাকচুয়ালি ফাইলোজেনেটিক স্পিসিস কনসেপ্ট যেটা বলা হয় সেটা হচ্ছে অভিযোজনের ধারার ভিত্তিতে, যে একটা জেনারেশান থেকে একটা জেনারেশান যে তৈরি হচ্ছে ফসিল রেকর্ডের ওপর ভিত্তি করে, যে একটা ধাপকে বলা হয় যেটা, সেটা হচ্ছে নতুন একটা স্পিসিস। এবার দেখো এখানেতে যেটা বলা হয় সেটা হচ্ছে যে এক্ষেত্রে এর অ্যাডভান্টেজ যেটা, এটা কিন্তু দেখো খুব ভালো একটা অ্যাডভান্টেজ, কারণ এদেরকে দেখতে একই রকম হলেও দেখো ফাইলোজেনির রেসপেক্টে যদি স্পিসিস কনসেপ্ট বলা যায়, যেমন ঘোড়ার অভিযোজনের ক্ষেত্রে আমরা পড়েছি, ঘোড়ার অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে তাদের প্রত্যেকটা যে ধাপ রয়েছে সেই ধাপগুলোকে দেখো আমরা খুব ভালোভাবে সেটা এক্সপ্লেন করতে পারি ফাইলোজেনিক স্পিসিস কনসেপ্টে। আর অন্যদিকে দেখো যে এটা এবং এই ক্যান ভ্যালিডেট প্রিভিয়াসলি এস্টাবলিশ ট্যাক্সা, এর ক্ষেত্রে যেটা হয় যে আগের যে ট্যাক্সা বা আগের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের রেসপেক্টে নতুন জীবগুলোকে কম্পেয়ার করতেও দেখো খুব বেশি সুবিধা হয়। এটা একটা কারণ, যেহেতু কার থেকে কে তৈরি হয়েছে এটাকে খুব ভালোভাবে এখানে বলা হচ্ছে, এবং যেহেতু এটা দেখো ওই ফাইলোজেনিক ট্রি রেসপেক্টে বলা হচ্ছে, তাহলে এখানে কিন্তু কোনো কল্পনা করার কোনো ব্যাপার নেই, এখানে কিন্তু কোনো রকম কোনো অ্যাজাম্পশন থাকছে না। এক্ষেত্রে কিন্তু সবই অ্যাকচুয়ালি মানে সেটা সঠিক মূল্যায়ন বা সঠিকভাবে সেটা ডেসক্রাইব করা সম্ভব হচ্ছে। কিন্তু এখানে দেখো সবথেকে ডিসঅ্যাডভান্টেজ যেটা, যেহেতু সব ফসিল রেকর্ড পাওয়া যায় না সেই জন্য সবাইকার ক্ষেত্রে অ্যাকচুয়ালি কিন্তু এই স্পিসিস কনসেপ্ট ইউজ করা সম্ভব হয় না। এবং আর একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখো এই ধরনের স্পিসিস কনসেপ্টে, যেহেতু দেখো এই যে ফাইলোজেনিক ট্রি যেহেতু এখনও অবধি ইনকমপ্লিট, আমরা যেহেতু কার থেকে কে তৈরি হয়েছে এটা সম্পূর্ণটা আমরা জানি না, কারণ একটু আগেই দেখবে আগে আমরা পড়েছি যে যাদের অ্যাকচুয়ালি মানে যাদের স্কেলিটাল সিস্টেম বা কঙ্কালতন্ত্র আছে তাদেরই ফসিল পাওয়া যায়। তো নন কর্ডেড যারা রয়েছে তাদের তো কারোরই স্কেলিটাল সিস্টেম নেই, তাহলে তাদের ক্ষেত্রে কিভাবে এটা করা যাবে, তাহলে এটা কখনোই তাদের ক্ষেত্রে সম্ভব নয়।
আর অন্য দিক থেকে দেখতে গেলে সবথেকে ইম্পর্টেন্ট বা সবথেকে ভালো যে স্পিসিস কনসেপ্ট সেটা হচ্ছে বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট। বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্টের মূল ধারণা হচ্ছে যে দুটো জীব তাদের মধ্যে যদি অ্যাকচুয়ালি ক্রস ঘটানো হয়, অর্থাৎ ধরো দুটো গাছ আছে, দুটো গাছের যে ফুল রয়েছে তাদের মধ্যে যদি পলিনেট করানো হয়, পলিনেট করার পর যদি নতুন সিড তৈরি হয় এবং সেখান থেকে নতুন প্ল্যান্ট তৈরি হয়, তাহলে তারা হচ্ছে সেম স্পিসিস। কিন্তু যদি তারা সেটা না হয় তাহলে সেটা আলাদা স্পিসিস। অর্থাৎ দুটো জীবের মধ্যে যদি ক্রস করানো হয়, ক্রস করানো হলে যদি দেখা যায় সেখান থেকে নতুন জীব সৃষ্টি হয়, তাহলে তারা সেম স্পিসিস। যদি সৃষ্টি না হয় তাহলে তারা আলাদা স্পিসিস। এবার এখানে দেখো যেটা বলা হয় যে এই ধরনের স্পিসিস কনসেপ্টের যেটা সুবিধা সেটা হচ্ছে বিভিন্ন ইকোলজিক্যাল স্টাডিজের জন্য খুব ইজিলি এটা ব্যবহার করা যেতে পারে। এবং এক্ষেত্রে দেখো মরফোলজিক্যালি সিমিলার, যে দেখতে হয়তো একই রকম, তাদের মধ্যে ক্রস করিয়ে দেখা যেতে পারে যে যদি তাদের থেকে ফার্টিলাইজড হয়ে নতুন জীব তৈরি হয় তাহলে বোঝা যায় সেম স্পিসিস। যদি সেটা না হয় তাহলে বোঝা যায় যে তারা কিন্তু ডিফারেন্ট স্পিসিস। তাহলে কিন্তু মরফোলজিক্যাল সেম হলেও যে অ্যাকচুয়ালি মথ আর প্রজাপতিকে যদি ক্রস করানো হয়, যেহেতু নতুন জীব তৈরি হয় না, তাহলে তাদেরকে দেখতে এক হলেও খুব সহজে আলাদা করা যায় যে এরা হচ্ছে ডিফারেন্ট স্পিসিস। কিন্তু এদের দেখো সমস্যা যেটা সেটা হচ্ছে ফসিল রেকর্ড যাদের পাওয়া গেছে, যাদের বর্তমানে যে সমস্ত স্পিসিসগুলো এক্সটিংক্ট, তাদেরকে কিন্তু এই মেথডের থ্রু দিয়ে স্পিসিস আইডেন্টিফিকেশান করা যায় না। সেকেন্ড হচ্ছে যেটা সেটা হচ্ছে যারা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান করে তাদের ক্ষেত্রেও দেখো যে এই স্পিসিস কনসেপ্টের থ্রু দিয়ে এই ঘটনাগুলোকে এক্সপ্লেন করা যায় না। আর অ্যাকচুয়ালি দেখো যে এখানে মেনলি যে জায়গাগুলো জিওগ্রাফিক্যাল ওভারল্যাপ রিজিয়ন, মানে দুটো ভিন্ন অঞ্চল যেখানে যুক্ত হয়েছে, সেই জায়গাতেই এই স্পিসিস কনসেপ্টটা সবথেকে বেশি অ্যাপ্লিকেবল এবং সেখানেই অ্যাপ্লাই করা হয়। কিন্তু বাকি ক্ষেত্রে এটার কার্যকারিতা কিন্তু অতটা বেশি নয়। এটা ছাড়াও দেখা যায় আরও কিছু স্পিসিস কনসেপ্ট আছে, যেমন জেনেটিক স্পিসিস কনসেপ্ট, যেটা এখন ব্যবহার করা হয় যে জেনেটিক সিমিলারিটি, কাছাকাছি জীব হলে বা সেম স্পিসিস হলে তাদের ডিএনএর ম্যাক্সিমামটাই ম্যাচ থাকবে। যে দেখা যায় প্রত্যেকটা মানুষের মধ্যে তাদের বাইরে থেকে দেখতে আলাদা আলাদা হতে পারে, কিন্তু তাদের ডিএনএ যদি কম্পেয়ার করা হয় দেখা যাবে যে ডিএনএর অ্যাকচুয়ালি 99% ডিএনএ হচ্ছে সিমিলার। তো সেই কারণেই দেখা যায় যে তারা সেম স্পিসিস হিসেবে অ্যাকচুয়ালি গণনা করা হয়। তাহলে এটাও দেখো জেনেটিক স্পিসিস কনসেপ্ট। আর এভলিউশন স্পিসিস কনসেপ্ট যেটা বলা হয় যে এভলিউশনের ধারায় যখন একটা স্পিসিস থেকে একটা স্পিসিস তৈরি হয়েছে, যেমন মানুষই যখন তৈরি হতে যায় তাহলে দেখো বানর সেখান থেকে অ্যাকচুয়ালি তৈরি হয় যেটা সেটা হচ্ছে দেখবে যে যেটা বলা হয় গরিলা, সেখান থেকে শিম্পাঞ্জি, সেখান থেকে ওরাং ওটাং এবং সেখান থেকে মানুষ তৈরি হয়। তো এরকমভাবে যখন তাদের ধারণাগুলো পাওয়া যায় সেইগুলোর রেসপেক্টে যখন এক একটা গ্রুপকে আমরা আলাদা করছি তখন সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এভলিউশনারি স্পিসিস কনসেপ্ট। এবার দেখো যে এইভাবে বিভিন্ন স্পিসিস যেগুলো রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করা হয়। এবার যখনই স্পিসিস কনসেপ্টের পরেই দেখো যে জিনিসটা আসে সেটা হচ্ছে ক্লাসিফিকেশান, যে বিভিন্ন গ্রুপ অ্যাকচুয়ালি ভাগ করা। তো দেখা যায় যে একদম প্রথম থেকে শুরু করে বর্তমান সময় অবধি বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন সময় অ্যাকচুয়ালি যখনই ক্লাসিফিকেশান করেছে তখন বিভিন্ন গ্রুপকে তারা অ্যাকচুয়ালি কল্পনা করেছে। যেমন দেখা যায় যে সবার প্রথম লিনিয়াস যখন ক্লাসিফাই করে তখন টু কিংডম ক্লাসিফিকেশান তিনি অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউস করেছিলেন। টু কিংডমের মধ্যে সেখানে কিন্তু দেখো প্রোটিস্টা যে গ্রুপটা মানে ইউনিসেলুলার মাইক্রোস্কোপিক যে গ্রুপটা, এটা নিয়ে কিন্তু তিনি কোনো ধারণাই দেননি। তিনি অ্যাকচুয়ালি দুটো গ্রুপের কথা বলেছিলেন, একটা হচ্ছে ভেজিটেবিলিয়া, একটা হচ্ছে অ্যানিমেলিয়া, একটা হচ্ছে উদ্ভিদ, একটা হচ্ছে প্রাণী। এর পরবর্তী সময় দেখা যায় যে সায়েন্টিস্ট আছেন তার নাম হচ্ছে আর্নেস্ট হেকেল। হেকেল অ্যাকচুয়ালি থ্রি কিংডম ক্লাসিফিকেশান ইন্ট্রোডিউস করেন এবং থ্রি কিংডম ক্লাসিফিকেশান যেটা ছিল সেখানেতে সবার প্রথম আর্নেস্ট হেকেলই প্রোটিস্টা অর্থাৎ মাইক্রোস্কোপিক জীবগুলোকেও অ্যাকচুয়ালি অর্গানিজম যে ক্লাসিফিকেশানের আন্ডারেতে সবার প্রথম নিয়ে আসে এবং তার থেকেই আসে যেটা সেটা হচ্ছে থ্রি কিংডম ক্লাসিফিকেশান, একটা প্রোটিস্টা, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। এর পরবর্তী ক্ষেত্রে চ্যাটন অ্যাকচুয়ালি ক্লাসিফিকেশানের মধ্যে সেলুলার কনসেপ্ট নিয়ে আসে, অর্থাৎ প্রোক্যারিওট, ইউক্যারিওট। মানে প্রোটিস্টা যারা তাদের দেখা যায় যে কিছুজন হচ্ছে প্রোক্যারিওট আর প্রোটিস্টার বাকিরা এবং প্ল্যান্ট অ্যানিমেল এই গোটা গ্রুপটাই সবাই হচ্ছে কিন্তু ইউক্যারিওট। এই কনসেপ্টটা যে টু এম্পায়ার, তো সেটা অ্যাকচুয়ালি বলে যেটা সেটা হচ্ছে চ্যাটনের কনসেপ্ট। এবং পরে এই দুটো কনসেপ্টকে মার্জ করে কোপল্যান্ড সবার প্রথম দেখো একটা ভাগ করে, সেটা হচ্ছে প্রোক্যারিওট যারা অ্যাকচুয়ালি প্রোটিস্টা যাদের সেলটা
জিনিসটা হচ্ছে প্রোক্যারিওট, তাদেরকে নাম দেয় মোনেরা। আর বাকি যেটা রয়েছে তাদেরকে অ্যাকচুয়ালি নাম দেওয়া হয় যেটা, সেটা হচ্ছে প্রোটিস্টা। এবং এই প্রোটিস্টার মধ্যে যেটা আসে ইউক্যারিওটিক, সেটা কিছু আছে যেগুলো দেখো অ্যাকচুয়ালি মানে মাইক্রোস্কোপিক সেরকম। আর প্ল্যান্ট গ্রুপের যেটা অ্যালগি যে গ্রুপটা, সেই অ্যালগি গ্রুপটাকেও কিছুটা নিয়ে নেয় এবং সেইটা নিয়ে ইউক্যারিওটিক অ্যালগিরা দেখো ইউক্যারিওটিক হলেও তারা মাইক্রোস্কোপিক, খালি চোখে দেখা যায় না, তো সেই গ্রুপটাকে গোটাটা ইনক্লুড করে সে অ্যাকচুয়ালি নাম দেয় প্রোটিস্টা। এবং তারপর প্ল্যান্ট মানে যেগুলো খালি চোখে দেখতে পাওয়া যাচ্ছে উদ্ভিদ, এবং তার সাথে সাথে অ্যানিমেলিয়া, এই গ্রুপে ভাগ করে। এবং এরপর অ্যাকচুয়ালি আমরা যার নাম সবথেকে বেশি পড়ি সেটা হচ্ছে R.H. হুইটেকার। তার অ্যাকচুয়ালি 5 কিংডম ক্লাসিফিকেশান আসে তার পরবর্তী সময়ে, এবং তিনি অ্যাকচুয়ালি ভাগটাকে আরও ক্লিয়ারলি করেন। এবং সেখানে দেখো মোনেরা, সেকেন্ড হচ্ছে প্রোটিস্টা, থার্ড হচ্ছে ফাঙ্গি, তারপর হচ্ছে প্ল্যান্টি, তারপর হচ্ছে অ্যানিমেলিয়া। অর্থাৎ এখানে মোনেরা এরা সবাই হচ্ছে যেটা, সেটা হচ্ছে ইউনিসেলুলার প্রোক্যারিওট, প্রোটিস্টা হচ্ছে ইউনিসেলুলার ইউক্যারিওট, এরপর হচ্ছে এরা তিনজনই হচ্ছে কিন্তু মাল্টিসেলুলার ইউক্যারিওট। তার মধ্যে ফাঙ্গি যারা, এরা হচ্ছে স্যাপ্রোপ মানে হচ্ছে মৃতজীবী, পচা জিনিস থেকে পুষ্টি নেয়। প্ল্যান্টি যেটা, সেটা হচ্ছে অটোট্রপ, নিজের খাবার নিজে তৈরি করে। আর অ্যানিমেলিয়া হচ্ছে হেটারোট্রপ, যে নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে না, অন্যের ওপর ডিপেন্ডেন্ট হয়। এরপর দেখা যায় উজেস বলে একজন সায়েন্টিস্ট আছেন, তিনি শুধুমাত্র এই মোনেরা গ্রুপটাকে দুটো ভাগে ভাগ করেন, একটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া, একটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া। অ্যাকচুয়ালি দেখা যায় যে পৃথিবীতে প্রথম যখন সৃষ্টি হয় তখন ব্যাকটেরিয়াগুলো খুব একটা অ্যাডভান্স ব্যাকটেরিয়া ছিল না, কারণ পৃথিবীর প্রিমিটিভ এনভায়রনমেন্টটা ছিল লাইফের জন্য কিন্তু উপযুক্ত নয়। সেই সময় যে ব্যাকটেরিয়াগুলো ছিল সেইগুলোর নাম দেয় আর্কি ব্যাকটেরিয়া, আর তার থেকে অ্যাডভান্স ব্যাকটেরিয়াটাকে বলা হয় যেটা, সেটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া। এবং উজেস পরবর্তী পর্যায়ে অ্যাকচুয়ালি এই 6 কিংডম যেটা রয়েছে সেটাকে 3টে ডোমেনে ভাগ করে, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, একটা আর্কিয়া, একটা হচ্ছে ইউক্যারিয়া। সেই কনসেপ্টের ওপরে ভিত্তি করে তিনি 3টে ডোমেন সেটা বলেন। এবার এই 3টে ডোমেন সম্পর্কে আমরা একটু পড়ব, যে 3টে যে ডোমেনের কথা বলেছিলেন যে কমন অ্যানসেস্টার থেকে, তার বক্তব্য ছিল যে কমন অ্যানসেস্টার বা আমরা যেটা পড়ি দেখবে সেই প্রোটোসেল থেকে 3 ধরনের অ্যাকচুয়ালি অর্গানিজম তৈরি হয়। প্রোটোসেলের কথা দেখবে আগে আমরা পড়েছি সেই মাইক্রোস্ফিয়ার, কোয়াজারভেট, সেই কনসেপ্টে। সেখান থেকে পাওয়া যায় আর্কিয়া, ব্যাকটেরিয়া আর ইউক্যারিয়া, 3টে গ্রুপের কথা তিনি বলেন। তো সবার প্রথম যেটা আসে সেটা হচ্ছে আর্কিয়া, যেটা আর্কি ব্যাকটেরিয়া বলে। এই আর্কি ব্যাকটেরিয়ার স্পেশালিটি হচ্ছে এদের সেল ওয়াল আছে, কিন্তু সেল ওয়ালে পেপটাইড ও গ্লাইক্যান থাকে না। পেপটাইড ও গ্লাইক্যান হচ্ছে ব্যাকটেরিয়ার সেল ওয়ালের প্রপার্টি। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হয়, তাদের সেল ওয়ালে পেপটাইড ও গ্লাইক্যান থাকে। আর ইউক্যারিয়ার সবার তো সেল ওয়াল থাকে না, শুধু প্ল্যান্টের ক্ষেত্রে থাকে, অ্যানিমেলের সেল ওয়াল থাকে না। তো অ্যানিমেলের প্ল্যান্টের যাদের সেল ওয়াল আছে তাদের সেল ওয়ালটা তৈরি হয় সেলুলোজ দিয়ে। তো বলা হয় যে সবার প্রথম তৈরি আর্কিয়া, তাদের সেল ওয়ালটা কার্বোহাইড্রেট দিয়ে তৈরি ছিল, কিন্তু সেখানে পেপটাইড ও গ্লাইক্যান ছিল না। ব্যাকটেরিয়ার মধ্যে সেটাকে রিপ্লেস করে পেপটাইড ও গ্লাইক্যান তৈরি হয়, আর ইউক্যারিয়ার ক্ষেত্রে সেটাকে রিপ্লেস করে আবার তৈরি হয় যেটা, সেটা হচ্ছে সেলুলোজ। এবং এই ক্লাসিফিকেশান যেটা দেখো, তার মানে ক্লাসিফিকেশান যেটা আমরা করছি তার ইম্পর্টেন্স বা গুরুত্ব কী, সেটা হচ্ছে দেখো জেনারেল নলেজ, সাধারণ ধারণা সম্পর্কে জানা। সেকেন্ড হচ্ছে স্পিসিস আইডেন্টিফিকেশান, জীবের শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয়। এবং ইন্টার রিলেশনশিপ, যে এক ধরনের জীবের সাথে অন্য ধরনের জীবের ইন্টার রিলেশনশিপ করার জন্য দরকার লাগে। আর 3টে টার্ম খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে প্রোটোজোয়া, একটা হচ্ছে প্যারাজোয়া, আর একটা হচ্ছে মেটাজোয়া, খুব ইম্পর্টেন্ট জিনিস। একটা হচ্ছে দেখো সবার প্রথম প্রোটোজোয়া যে গ্রুপটা, প্রোটোজোয়া গ্রুপ হচ্ছে ইউনিসেলুলার অ্যানিম্যাল, ঠিক আছে। প্রোটোজোয়া বলতে বোঝানো হয় ইউনিসেলুলার অ্যানিম্যাল, যেটা প্রোটিস্টা, এই গ্রুপটা কি অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে প্রোটোজোয়া। দেখো এই যে অ্যামিবা বা এই যে বিভিন্ন অর্গানিজম বাকি যেগুলো রয়েছে, প্যারামেসিয়াম, ইউগ্লিনা, এই সমস্ত জিনিস যেগুলো রয়েছে, এগুলো সমস্ত অ্যাকচুয়ালি দেখো প্রত্যেকেই যেটা, সেটা হচ্ছে ইউনিসেলুলার অ্যানিম্যাল। তো এই গ্রুপটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে প্রোটোজোয়া। তাহলে প্রোটোজোয়া হচ্ছে ইউনিসেলুলার অ্যানিম্যাল। প্যারাজোয়া আর মেটাজোয়া দুজনেই হচ্ছে মাল্টিসেলুলার অ্যানিম্যাল। কিন্তু প্যারাজোয়ার যেটা, এরা মাল্টিসেলুলার অ্যানিম্যাল,
কিন্তু এদের মধ্যে টিস্যু, অর্গ্যান, সিস্টেম এই সব জিনিসের কোনো কনসেপ্ট নেই, মানে এদের অ্যাকচুয়ালি ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, এই সিস্টেম বলে কোনো কনসেপ্ট নেই, বা কোনো অর্গ্যান, হার্ট, লাংস এই সব কনসেপ্টও নেই। তাহলে এদেরকে বলা হয় যেটা, সেটা হচ্ছে প্যারাজোয়া। আর মেটাজোয়া মানে হচ্ছে মাল্টিসেলুলার অর্গানিজম, এবং এদের মধ্যে বিভিন্ন অর্গ্যান, হার্ট, লাংস, কিডনি এবং তার সাথে সাথে বিভিন্ন যে সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, এক্সক্রিয়েটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, সেগুলো আছে। তো তাদেরকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে মেটাজোয়ান্স। তার মানে প্রোটোজোয়া হচ্ছে ইউনিসেলুলার অ্যানিম্যাল, প্যারাজোয়া আর মেটাজোয়া হচ্ছে মাল্টিসেলুলার অ্যানিম্যাল, কিন্তু এদের মধ্যে অর্গ্যান সিস্টেম আছে, এদের অর্গ্যান সিস্টেম অ্যাবসেন্ট, তাদের কি বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে মেটাজোয়ান্স। তাহলে এই গ্রুপটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, একটা হচ্ছে প্রোটোজোয়া, সেকেন্ড হচ্ছে প্যারাজোয়া, এবং থার্ড যেটা, সেটা মেটাজোয়া।